সো কি অবস্থা সবার? লাইভ কি ক্লিয়ার দেখা যাচ্ছে? সবাই একটু ধৈর্য ধরো, আমি সামনে আসবো। ক্লিয়ার দেখা যাচ্ছে? সবাই ধৈর্য ধরো, আমি সামনে আসবো। So, কি অবস্থা প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমাদের কি ক্লাস দেখো, অ্যাডমিশনের জন্য আমরা কি নিয়ে আসছি হচ্ছে ফ্রি লাইভ ক্লাস। কি বলতেছে দেখো, ফ্রি লাইভ ক্লাস কথা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট অ্যাকাউন্টিং। এই লাইভ ক্লাসগুলো ফ্রি কিন্তু কোথাও পাবো না, হ্যাঁ অনেক সোনা লাইভ ক্লাস, বিকজ এগুলো হচ্ছে এক একটা সম্পদ। আমরা যে ক্লাসগুলো আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা হচ্ছে আমরা তোমাদেরকে কি করতেছি, আমরা তোমাদেরকে যে ফ্রি লাইভ ক্লাসগুলো দিচ্ছি এগুলো হচ্ছে এক একটা শোনা। মনে করো আমরা অ্যাকাউন্টিং এ তোমাদেরকে দিব 60টা লাইভ ক্লাস, যে ক্লাসগুলো তোমার অ্যাকাউন্টিং এর 60টা একেবারেই একদম মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু যে লাইভ ক্লাসগুলো আমরা দিচ্ছি এখান থেকে কিন্তু এমসিকিউ কখনোই মিস হবে না। তো আজকের চ্যাপ্টারটা আমাদের টপিক কি, হিসাব বিজ্ঞান পরিচিতি। তো হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, কিংবা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় বলো, তুমি যেখানেই যাও না কেন তুমি এখান থেকে মাস্ট 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 এমসিকিউ পাবা। এই চ্যাপ্টারটা তুমি স্কিপ করতে পারবে না। আমি তোমাদেরকে আজকে যে টপিকগুলো পড়াবো সেই টপিকগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে ভাইয়া যে টপিকগুলো পড়াচ্ছে আসলে এই টপিকগুলো থেকে কি এমসিকিউ আসে কি আসে না। আমি তোমাকে লাইভ প্রুফ দিব, একবারে পুরো প্রুফ দিয়ে দেবো। সো তোমরা ক্লাসটা শেয়ার করো তোমাদের ফ্রেন্ডের সাথে, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা সবাই শেয়ার দিই লাইভটাকে। তো শেয়ার সবাই করে দাও, আমরা ক্লাসটা শুরু করব। আরো 2-3 মিনিট পর ক্লাসটা শুরু করব, ঠিক আছে? ক্লাসে জয়েন হয়ে যাও, বুঝছো? ক্লাসটা কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। সো তোমার টপিকগুলো মিস হয়ে গেলে, অপরচুনিটি মিস হয়ে গেলে কিন্তু আর পাবা না, ঠিক আছে? তো ক্লাসটা সবাই করার প্রিপারেশন নাও। হাতে যদি পারো তাহলে হচ্ছে নোট খাতা নিয়ে বসে যাও, বিকজ সবগুলো আমরা ইম্পর্টেন্ট কথা বলবো তোমাদেরকে। অবশ্যই সেই লাইভ ক্লাসগুলো করলে তোমাদের তোমরা অনেক বেনিফিটেড হবা। দাঁড়াও আমি একটু ক্যামেরার বাইরে যাই, ঠিক আছে? তোমরা হচ্ছে ক্লাসটা সবাই জয়েন হও, জয়েন হয়ে যাও সবাই। আমরা হচ্ছে এখন 5:06, আমরা আমাদের লাইভ শুরু করবো 5:08, রাত 2 মিনিট 2-3 মিনিট পর আমরা হচ্ছে করবো, ঠিক আছে? আমরা লাইভটা শুরু করে দেবো। সো জয়েন ফার্স্ট গাইস, যারা যারা আসো জয়েন হয়ে যাও। অ্যাডমিশন আসলে কিন্তু আমাদের হচ্ছে আজকে ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় বলো, বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, সবগুলো থেকেই তুমি কি পাচ্ছ, সব জায়গায় তুমি হচ্ছে কমন পাবা। সো ক্লাসটা মিস করার কোনো প্রশ্ন ওঠে না। তোমাদের যাদের সামনে, যারা তোমরা হচ্ছে কমার্স স্টুডেন্ট আছো এবং যারা অ্যাকাউন্টিং এ ভালো করতে চাও, তাদের এই লাইভ ক্লাসটা করা উচিত, মাস্ট 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 উচিত। চলো আমরা লাইভ ক্লাসটা শুরু করব। আর অল্প কিছুক্ষণ পর আমরা লাইভ ক্লাসটা শুরু করবো, সবাইকে জয়েন হতে দাও। ঠিক আছে, আমরা সবাই জয়েন হচ্ছে দেখতেছি। আমার এক বান্ধবী কমেন্ট করছে কি, তোকে তো হিরো লাগতেছে রে। থ্যাংক ইউ হিরো না, আমি হচ্ছে ক্লাস টিচার। ওকে, আই এম নট এ হিরো, আই এম এ টিচার। ওকে, গুড। সো ক্লাস শুরু করবো, হ্যাঁ? তোমরা সবাই ওয়েট করো, আরেকটু ওয়েট করো, আরেকটু ওয়েট করো। আমার কি ছিল কলেজ লাইফ, আমার কলেজ না স্কুল লাইফের ফ্রেন্ড, নাম হচ্ছে কি ছিল, ওর নাম হচ্ছে শিলা। সো আমার বান্ধবী, থ্যাংক ইউ এত হিরো বলার জন্য। আমরা ক্লাস করবো, হ্যাঁ? এখন ক্লাসটা শুরু করবো, আর একটু 1 মিনিট পর আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে?
সো হ্যাঁ, চলো শুরু করি ক্লাসটা। আর কথা না বলি, ওয়েট করছি। যার যার কপালে নেই লাইভ ক্লাস, তাকে আমি বলবো তার হচ্ছে এটা খারাপ ভাগ্য, যে লাইভ ক্লাসটা করতে পারতেছে, তার হচ্ছে কপাল পোড়া। ওকে, তো চলো আমরা লাইভ ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? সো আমাদের টপিক কি, চলো আমরা শুরু করলাম। হ্যাঁ, যে ফ্রি লাইভ ক্লাস ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট অ্যাকাউন্টিং। ওকে, টপিক কি আমাদের? টপিক হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। আমাদের কিন্তু রেগুলার লাইভ ক্লাস টাইম হচ্ছে 5টা, আপনার রেগুলার 5টার সময় আমাদের লাইভ ক্লাস শুরু করব। তো চলো আমরা বেশি কথা না বলে আমরা আজকে আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি যে টপিকটা আছে, এই টপিকটা নিয়ে আমরা পড়াশোনা শুরু করে দেই। তো আমি আবারও বলতেছি, আমরা ফ্রি লাইভ ক্লাস দিচ্ছি, তার মানে এই না লাইভ ক্লাসগুলো ইম্পর্টেন্স নাই। আমি তোমাদেরকে বলতেছি, আমি জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো ধরছি। আমার লাইভ ক্লাসের টপিক মূল থিম হচ্ছে আমরা তোমাদের ইম্পর্টেন্ট ক্লাসগুলো দিব। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের কি কি লাইভ ক্লাস নিব। তো দেখো আমাদের কি এই যে রুটিনটা আছে, রুটিনটা তোমরা চাইলে দেখতে পারো যে রুটিনটা কত ইম্পর্টেন্ট। দেখো আমাদের টপিক আছে হিসাব বিজ্ঞান পরিচিতি, দেন হিসাব সমীকরণ, লেনদেন বিশ্লেষণ, রেওয়া মিল, সমন্বয় দাখিলা ও সমন্বিত রেওয়া মিল, ব্যাংক সমন্বয় বিবরণী, স্থায়ী ও অস্পর্শনীয় প্রাকৃতিক সম্পত্তি, আর্থিক বিবরণী বিশ্লেষণ। ঠিক আছে? তো দেখো এই যে 7টা টপিক দিচ্ছি আমি, এই 7টা টপিক থেকে অ্যাকাউন্টিং এ তুমি যেখানেই যাও, আমি আবারও বলতেছি, আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে অ্যাকাউন্টিং আছে, সেখানে এই যে 7টা টপিক থেকে কখনোই এমসিকিউ মিস হয় না। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবছরও এই 7টা টপিক থেকে কপাল ভালো থাকলে 7টা এমসিকিউ কমন পাবা, 7টা কমন পাবা। 12টার মধ্যে 7টা থাকে না, 12 নাম্বার থাকে না, 7টা চ্যাপ্টার, 7টা এমসিকিউ আসবে। যদি কপাল মনে করো মন্দও থাকে, তুমি 4টা এমসিকিউ মাস্ট কমন পাচ্ছ। সো আমি যে এই জন্য এই 7টা টপিক সিলেক্ট করছি যে তুমি হচ্ছে এখান থেকে ইজিলি হচ্ছে তোমার 7 মার্ক পেতে পারো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাদ দিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি 4 পাচ্ছ, কিন্তু বাট তুমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় বা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে যাচ্ছ, এই টপিকগুলো থেকে 7টা এমসিকিউ থেকে তুমি জিএসটি তে এখান থেকে কয়টা পাবো জানো? গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে 7টা টপিক আছে, এখান থেকে 12টা এমসিকিউ কোন পাবা। লিখে রাখো, 12টা এমসিকিউ কোন পাবা। লাইভটা যখন সেভ করে রাখবা, ভাইয়ের সাথে কথা মেলাবো। যখন এক্সাম হবে, যখন এক্সাম টাইমে আমাকে মনে করবা যে ভাই আজ 7টা লাইভ ক্লাস নিয়েছিল, তো আসলে লাইভ ক্লাসগুলো কাজে লাগছে কিনা এটা মাথায় রাখবা। ওকে, তো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলবো যে 7টা টপিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি মাস্ট 12টা কমন, 10টা, 8টা, 7টা তো অবশ্যই আসতে হবে, বিকজ এই চ্যাপ্টারগুলো তুমি স্কিপ করতে পারবে না, এখান থেকে সব সময় এমসিকিউ চলে আসে। তো চলো, অনেক তো বললাম, এখন আমরা কি করবো, আমরা ক্লাসটা শুরু করে দিই। সো আমাদের প্রথম ইম্পর্টেন্ট লাইন দেখো কি বলছে। দেখো কি বলছে, কি যে হিসাব বিজ্ঞান একটি কি, হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা। আমাদের টপিক কি, হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। তো প্রথমে আমাদেরকে জানতে হবে কি হিসাব বিজ্ঞান কি। চলো আমরা জানি যে প্রথমে হচ্ছে হিসাব বিজ্ঞান কি। হিসাব বিজ্ঞান হচ্ছে কি, তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? ব্যবসায়ের ভাষা নামে অভিহিত করা হয়। কি বললাম? হিসাব বিজ্ঞানকে বলা হচ্ছে ব্যবসায়ের ভাষা। ওকে, তো দেখো লেনদেন সমূহ শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহকরণ সংক্রান্ত কার্যাবলী প্রক্রিয়াকে কি বলে? হিসাব বিজ্ঞান। ডেফিনেশন নট ইম্পর্টেন্ট, জাস্ট আমি তোমাকে এমনি বলতেছি। এই লাইনটা মাথায় রাখো, হিসাব বিজ্ঞানকে কি বলা হচ্ছে? হিসাব বিজ্ঞানকে বলা হচ্ছে তথ্য ব্যবস্থা, এবং হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? হিসাব বিজ্ঞানকে বলা হচ্ছে ব্যবসায়ের ভাষা। তো আশা করি বুঝতে পারছো। এবার আমরা বলবো হচ্ছে অ্যাকাউন্টিং প্রসেসে যাবো। হ্যাঁ, একটু ওয়েট করি, আমরা আরেকটু ওয়েট করি, ক্লাসটা যেহেতু নিচ্ছি তো একটু ওয়েট করি। হ্যাঁ, একটু ওয়েট করে দেখি। সো দেখো আমরা এখন কি বলবো, হিসাব বিজ্ঞান প্রক্রিয়া সম্পর্কে জানবো। ঠিক আছে? হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, যেটাকে আমরা বলতেছি অ্যাকাউন্টিং প্রসেস। অ্যাকাউন্টিং প্রসেস থেকে কিন্তু তুমি এমসিকিউ পাবাই, কখনোই এমসিকিউ তোমার মিস হয় না অ্যাকাউন্টিং প্রসেস থেকে। দেখো আমরা তোমাদেরকে যে থিওরিটিক্যাল ক্লাসগুলো আমরা লাইভ ক্লাসে দেখাচ্ছি, পরে থিওরি পড়ানোর শেষে আমরা তোমাদেরকে লাইভ এমসিকিউ দেখাবো, যে এমসিকিউ গুলো তুমি বুঝতে পারবা যে আসলে আমি যে তোমাদেরকে যে টপিকগুলো পড়াইছি, ওই টপিকগুলো থেকে আসলে এমসিকিউ আসে কিনা তুমি মাস্ট বুঝতে পারবে যে আসলে ভাইয়া যে এতগুলো টপিক পড়াচ্ছে, এত বকর করতেছে, তো এই টপিকগুলো থেকে এমসিকিউ আসলে আদৌ আসে, যে হাকাও পড়াচ্ছে ভাইয়া আমি তোমাকে বলতেছি তুমি টপিকগুলো পড়ো, ভালো করে বুঝো, দেখবা যে এমসিকিউ আসতে বুঝতে পারবো। ওকে, তো অ্যাকাউন্টিং প্রক্রিয়া, হিসাব বিজ্ঞান প্রক্রিয়া কয়টা? দেখো হিসাব বিজ্ঞান প্রক্রিয়া হচ্ছে 3টা: লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহকরণ। ওকে, সো ফোনটা এখন কি বললাম, হিসাব বিজ্ঞান প্রক্রিয়া কয়টা? হিসাব বিজ্ঞান প্রক্রিয়া হচ্ছে 3টা। একটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহকরণ। ওকে, সো এটা ছিল আমাদের হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। তারপর দেখো যে আমরা কি করতেছি, লেনদেন লিপিবদ্ধকরণকে আমরা 3 ভাগে ভাগ করছি। হ্যাঁ, লেনদেন লিপিবদ্ধকরণ কি করছি? 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তর। ওকে, সো মাথায় রাখবা যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া কি। হিসাব বিজ্ঞান প্রক্রিয়া হচ্ছে 3টা। একটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহকরণ।
মাথায় আছে? হিসাব বিজ্ঞান প্রক্রিয়া কয়টা? তিনটা, যেটা আমরা দেখলাম যে এখানে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া তিনটা। আবার দেখো হিসাব বিজ্ঞানের যে দ্বিতীয় প্রসেসটা রয়েছে লেনদেন লিপিবদ্ধকরণ। তো লেনদেন লিপিবদ্ধকরণকে আমরা কি করতেছি? তিন ভাগে ভাগ করতেছি। কি কি? লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ এবং খতিয়ান স্থানান্তর। ওকে, তো দেখো তারপর দেখো তথ্য সরবরাহকরণ করে আমরা তিন ভাগে ভাগ করতেছি। কি কি? আর্থিক বিবরণী প্রস্তুত, আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ এবং অন্যান্য সহায়ক কার্যাবলী সম্পন্ন করা। মনে রাখবে যে লিপিবদ্ধকরণকে দেখো, আবার বলি লিপিবদ্ধকরণের প্রসেসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো কি কি বললাম দেখো, লিপিবদ্ধকরণকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ, দুই নম্বর হচ্ছে জাবেদাভুক্তকরণ, তিন নম্বর হচ্ছে খতিয়ানে স্থানান্তর। ওকে, আবার কি বললাম? তথ্য সরবরাহকরণকে কি বলা হচ্ছে? কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। আর্থিক বিবরণী প্রস্তুত, আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ এবং অন্যান্য সহায়ক কার্যাবলী সম্পন্ন করা। মনে থাকবে? তো এখন তোমাদেরকে প্রশ্ন আসতে পারে, ভাইয়া যে এই টপিকটা পড়াইলেন আপনি, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? যারা ক্লিন করি তারপর তোমাকে বলতেছি। এরকম থেকে প্রশ্ন আসতে পারে যে লেনদেন লিপিবদ্ধকরণের প্রথম ধাপ কোনটি? লেনদেন লিপিবদ্ধকরণের প্রথম ধাপ কোনটি? লেনদেন বিশ্লেষণ। এরকম আসতে পারে তৃতীয় ধাপ কোনটি? খতিয়ান স্থানান্তর। এরকম প্রশ্ন কিন্তু আসছিল, হ্যাঁ ইতিহাসে আসছিল, আবারও ব্যাক আসতে পারে। তো অবশ্যই তোমাকে সিরিয়াল বাই মনে রাখতে হবে। কেন আমি বলতেছি তোমাকে একটু পর তুমি বুঝতে পারবে যে আসলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া থেকে এমসিকিউ আসে কি না। ওকে, তো আমরা আরেকবার বলি হিসাব বিজ্ঞান প্রক্রিয়া কয়টা? হিসাব বিজ্ঞান প্রক্রিয়া হচ্ছে তিনটা। কি কি? লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহকরণ। তো আমরা লেনদেন লিপিবদ্ধকরণকে কি করতেছি? লেনদেন লিপিবদ্ধকরণকে তিন ভাগে ভাগ করতেছি। কি কি? লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ এবং খতিয়ানে স্থানান্তর। মনে থাকবে? ওকে, তারপর দেখো আরেকটা কথা আমার এখানে স্কিপ হয়ে গেছে যে কি? লেনদেন লিপিবদ্ধকরণ। হ্যাঁ, লেনদেন লিপিবদ্ধকরণকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এই তিনটা আবার ধাপে কি বলে? হিসাব রক্ষণ। হ্যাঁ, তো আমরা বলতে পারি যে লেনদেন লিপিবদ্ধকরণের অপর নাম হিসাব রক্ষণ। লেনদেন লিপিবদ্ধকরণের অপর নাম কি? হিসাব রক্ষণ। বা এই তিনটা যে ধাপ রয়েছে এই তিনটা ধাপকে কি বলা হচ্ছে? এই তিনটা ধাপকে হিসাব রক্ষণ নামে পরিচিত করা হয়। তো মনে থাকবে, আমি আবারও বলতেছি যে লেনদেন লিপিবদ্ধকরণের দ্বিতীয় ধাপ কোনটা? দ্বিতীয় ধাপ হচ্ছে জাবেদাভুক্তকরণ। প্রথম ধাপ কোনটি? লেনদেন বিশ্লেষণ। তৃতীয় ধাপ কোনটি? খতিয়ান স্থানান্তর। অবশ্যই ক্রমটা, সঠিক ক্রমটা তোমাদেরকে মনে রাখতে হবে এবং যে এই যে সঠিক ক্রমটা তোমাকে মনে রাখতে হবে, লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহকরণ, সঠিক ক্রম 1 2 3। ওকে, দেন এটাও কিন্তু মনে রাখতে হবে তোমাকে তথ্য সরবরাহকরণের সঠিক ক্রম কোনটা? আর্থিক বিবরণী প্রস্তুত, আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং অনুপাত বিশ্লেষণ, দেন হচ্ছে অন্যান্য সহায়ক কার্যাবলী। তো আশা করি বুঝতে পারছো। চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বিকজ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর একটা যে কথা বললাম যে সো এটা কি বললাম যে লেনদেন লিপিবদ্ধকরণ, এই তিনটা প্রসেসকে আমরা কি বলতেছি? হিসাব রক্ষণ নামে পরিচিত। এই তিনটা প্রসেসকে আমরা বলতেছি অপর নাম হিসাব রক্ষণ। তো কি বললাম যে লেনদেন লিপিবদ্ধকরণের অপর নাম হচ্ছে হিসাব রক্ষণ। তো আশা করি বুঝতে পারছো। চলো আমরা নেক্সটটা দেখি কি বলছে। এখন আমরা দেখবো হচ্ছে হিসাব বিজ্ঞানের কি উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, ঠিক আছে? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যকে আমরা কিভাবে ভাগ করতেছি? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তো কি কি? একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, একটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। কি বললাম? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, একটা হচ্ছে মুখ্য বা প্রধান উদ্দেশ্য। মাথায় রাখবে, হ্যাঁ? মুখ্য বা প্রধান উদ্দেশ্য আর একটা হচ্ছে কি প্রাথমিক উদ্দেশ্য, ঠিক আছে? আবার কি বললাম? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য আর একটা হচ্ছে মুখ্য বা প্রধান উদ্দেশ্য। দুই জিনিসটা সেম মনে হইলো কিন্তু সেম না। ওকে, তো কি বললাম যে প্রাথমিক উদ্দেশ্যের কাজ কি? আর্থিক ঘটনাসমূহ শনাক্ত করে যথাযথ হিসাবের বৈষম্য লিপিবদ্ধ করা। কি বললাম যে প্রাথমিক উদ্দেশ্য কি? আর্থিক ঘটনাসমূহ লিপিবদ্ধ করে যথাযথ বইতে লিপিবদ্ধ করা, এটাকে আমরা বলতেছি প্রাথমিক উদ্দেশ্য। সো আমি তোমাদেরকে একটা কথা 3-4 বার করে রিপিট করতেছি, কেন? যাতে তোমাদের শুনে মুখস্থ হয়ে যায়। ওকে, কি বললাম যে প্রাথমিক উদ্দেশ্য কি? আর্থিক ঘটনাসমূহ শনাক্ত করে যথাযথ হিসাবের বৈষম্যে লিপিবদ্ধ করা। ওকে, তোমরা দেখো মুখ্য বা প্রধান উদ্দেশ্য কি? সংশ্লিষ্ট পক্ষসমূহকে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। হ্যাঁ, সংশ্লিষ্ট কি বললাম যে সংশ্লিষ্ট পক্ষসমূহকে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। সো তোমাদেরকে মনে হতে হবে ভাই এই দুইটা উদ্দেশ্য কি ইম্পর্টেন্স আছে? হ্যাঁ, অবশ্যই ইম্পর্টেন্স আছে। প্রশ্নে এরকম আসতে পারে যে কি আসতে পারে প্রশ্নে যে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি বা মুখ্য বা প্রধান উদ্দেশ্য কি, এরকম প্রশ্ন কিন্তু আসছিল প্রিভিয়াস ইয়ার আসছিল, আবারও আসার সম্ভাবনা রয়েছে। আমি যে টপিকগুলো প্রথমটা হিসাব বিজ্ঞান যে প্রক্রিয়াটা পড়লাম ওখান থেকে এবং এই যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, এই দুইটা টপিক থেকে কিন্তু তুমি
রাজশাহী বিশ্ববিদ্যালয় বা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় মাস প্রশ্ন পাবা, ঢাকা বিশ্ববিদ্যালয় আসার সম্ভাবনা রয়েছে, বাট আমি গুচ্ছ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্যারান্টি দিলাম যে এখান থেকে তুমি অবশ্যই এমসিকিউ পাবা। সো স্কিপ করার কোনো প্রয়োজন নাই, এবং আমি যে স্লাইড আমার যে জিনিসগুলো রয়েছে অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। অ্যাডমিশন টাইমে যে যত বেশি মুখস্থ করতে পারে তার তত বেশি ভালো হবে। আমি আবারও বলতেছি, যদিও মুখস্থবিদ্যা সাপোর্টেড না, বাট অ্যাডমিশন টাইমে যার মুখস্থবিদ্যা বেশি সে কিন্তু ভালো করতে পারে, বিকজ কিছু কিছু টপিক রয়েছে যে টপিকগুলো আমরা কিন্তু বেসিক দিয়ে না, সেই টপিকগুলো আমাদের কি করতে হয়, মুখস্থ করতে হয়। যার যত বেশি মুখস্থ করার ক্ষমতা থাকবে অ্যাডমিশন কিন্তু সে তত বেশি ভালো করবে। ঠিক আছে, তার একবার শোনো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি করছিলাম। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলোকে দুই ভাগে ভাগ করতেছে, একটা হচ্ছে কি প্রাথমিক উদ্দেশ্য আর একটা হচ্ছে মুখ্য বা প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, প্রাথমিক উদ্দেশ্যের কাজ কি, আর্থিক ঘটনাসমূহ শনাক্ত করে যথাযথ বইতে লিপিবদ্ধ করা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য। এবং কি মুখ্য বা প্রধান উদ্দেশ্য কি, সংশ্লিষ্ট পক্ষসমূহকে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, এটা হচ্ছে মুখ্য বা প্রধান উদ্দেশ্য। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট দেখি কি বলছে। এখন আমরা বলবো হচ্ছে হিসাব বিজ্ঞানের ইতিহাস সম্পর্কে। ওকে, হিসাব বিজ্ঞানের ইতিহাস এই টপিকটা থেকে কিন্তু তুমি, আমি আবারও বলতেছি, এই টপিকটা থেকে মিস হবে না, এমসিকিউ গ্যারান্টিড। এই টপিকটা থেকে তুমি একটা না একটা এমসিকিউ কমন পাচ্ছই। জাস্ট এই স্লাইডটা তুমি একটা স্ক্রিনশট নিতে পারো, যারা স্টুডেন্ট আছো অ্যাডমিশন পরীক্ষা দিও, এই স্লাইডটার একটা স্ক্রিনশট নিতে পারো, বিকজ এখান থেকে কিন্তু প্রশ্ন মিস হওয়ার সুযোগ নাই বললেই চলে। তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় যাও, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানেই যাও এই টপিক থেকে তুমি এবছর পাবলিক বিশ্ববিদ্যালয় যে কোনো একটা অ্যাডমিশন পরীক্ষায় এখানে থেকে একটা এমসিকিউ চলে আসছে। লিখে রাখো, লিখে নেবো, দাঁড়াও তোমাকে লিখে দেই। তারা এখানে বলে যে 100% এমসিকিউ আসবে, 100%। যেদিন এমসিকিউ তোমার পরীক্ষা হবে আমি তোমাকে এই ভিডিওটা দিব, জামিউল ভাইয়া বলছিল যে 100% এখান থেকে এমসিকিউ আসবে, 100%। ওকে, তো চলো আমরা শুরু করি। যে 100% বলতেছি, চলো শুরু করি। তো বলে যে হিসাব বিজ্ঞানের আধুনিক ধারণা সম্বলিত প্রথম বই কোনটা, সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। এটা হচ্ছে কি হিসাব বিজ্ঞানের আধুনিক সম্বলিত বই, বা এটা এই বইটা কে লিখেছে, এই বইটা হচ্ছে কার, এই বইটা কার, এই বইটা হচ্ছে লুকা প্যাসিওলির। কি বললাম, লুকা প্যাসিওলির বইটার নাম কি, সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। ওকে, সো এই যে বানানটা আছে না, তোমাকে অবশ্যই এই বানানটা ভালো করে মুখস্থ করতে হবে। তুমি যদি বানান ভুল রাখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে কিন্তু আসতে পারে যে লুকা প্যাসিওলির বিখ্যাত বইটির নাম কি, ইংলিশে লিখতে হবে। তো যদি বানান ভুল করো তাহলে কিন্তু খবর হয়ে যাবে। হ্যাঁ, নাম্বার তুমি লিখছো বাট ভুল লিখছো বানান, তাহলে কিন্তু নাম্বার দিবে না। তো অবশ্যই তোমাকে বানান ঠিক করতে হবে। এমসিকিউ তো ব্যাপার না, এমসিকিউ তো বানান তো লাগে না, বাট রিটেনে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন রয়েছে, তো অবশ্যই তোমাকে এই যে কোডিং বানানটা অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। বিকজ তুমি যদি হিসাব বিজ্ঞান বলতেছো এবং হিসাব বিজ্ঞানের বিখ্যাত বই যেটা, একটা বইয়ের নাম যদি ভালো সঠিক মনে লিখতে পারো না, তাহলে তোমার দ্বারা কি অ্যাকাউন্টিং হবে, কখনোই হবে না। তো অবশ্যই আমাদেরকে এই বানানটা ভালো করে মুখস্থ করতে হবে। যে কি বললাম, সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। আমরা যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট আছি তারা অবশ্যই এই বইটার সাথে পরিচিত, এবং ক্লাস 9-এ এই বইটার নাম মুখস্থ করছি। তবু আমি তোমাদেরকে স্মরণ করে দিলাম যেটা কত ইম্পর্টেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য। ওকে, তারপর দেখো যে এই যে বইটা সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। ওকে, তো এই বইটার প্রথম সংরক্ষণ কি 1494 সালে 10ই নভেম্বর। হ্যাঁ, 10ই নভেম্বর ইতালির ভ্যানিস শহরে, ভ্যানিস ল্যাটিন থেকে উদ্ভূত হয়েছে, ইতালি ভাষায় প্রকাশিত হয়। কি বললাম, অতগুলো ইম্পর্টেন্ট না, জাস্ট এটা কি বললাম 1494 সালে বইটি উদ্ভূত হয়। কত সালে, 10ই নভেম্বর। কি বললাম, 10ই নভেম্বর হচ্ছে এই বইটা উদ্ভূত হয়। তো অ্যাকাউন্টিং দিবস আমরা কবে পালন করি, 10ই নভেম্বর, মনে থাকবে। অ্যাকাউন্টিং দিবস পালিত হয় কত সালে, 10ই নভেম্বর, এবং এটা হচ্ছে কত সালে বইটা উদ্ভূত হয়, 1494 সালে। আশা করি বুঝতে পারছো। আমরা আরেকবার ডিভাইস যখন করবো তখন বুঝতে পারবা। যে দেখো, মূলত গণিতের উপর লিখিত 5টি অংশে বিভক্ত বইটির একটি অংশে দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। মানে 5টাই যে বইটা আছে, এই বইটার 5টা অংশ ছিল, একটা বই জাস্ট দুতরফা দাখিলা পদ্ধতি বা অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করা হয়। ওকে, সো অংশটির নাম কি, দি কম্পিউটার্স ইট স্ক্রিপ্টাস। ওকে, দি কম্পিউটার্স ইট স্ক্রিপ্টাস। এই বইটা হচ্ছে কি সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। এই বইটা আছে কি, এই বইটা যে আসছে, তো এই যে এই পার্ট থেকে আসছে, অংশটির নাম কি, দি কম্পিউটার্স ইট স্ক্রিপ্টাস। তো এইখান থেকে কিন্তু আমাদের হচ্ছে যে এই বইটা হিসাব লুকা প্যাসিওলির যে বইটা আছে এটা কিন্তু উদ্বুদ্ধ হয়েছে। তো মাথায় রাখবা যে মূলত গণিত বইয়ের উপর লিখিত 5টি অংশ থেকে দুতরফা দাখিলা পদ্ধতি, একটা অংশ থেকে দুতরফা দাখিলা পদ্ধতিটি উদ্ভাবন হয়েছে। ওকে, সো কি বললাম যে অংশটির নাম কি, দি কম্পিউটার্স ইট স্ক্রিপ্টাস। ওকে, এখান এই অংশ থেকে আমাদের হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির বইটা আসছে। আশা করি বুঝতে পারছো। তো উত্তর হিসাব সংরক্ষণ বিষয়ে 6টি কত অধ্যায় ছিল, 36টা অধ্যায় ছিল। আমি কিন্তু এখানে প্রত্যেকটা পার্ট যেগুলো লাইন লেখছে
একটা লাইন স্কিপ করার মতো না, সবগুলো লাইন ইম্পর্টেন্ট। আমি তোকে বলছি না যেহেতু 100% দিছি, তো অবশ্যই তোমাকে এখান থেকে একটা লাইনও তোমাকে স্কিপ করা যাবে না, মানে একটা লাইন তুমি স্কিপ করতে পারবে না। তো তুমি যদি স্কিপ করো তাহলে ওখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে। তো এখান থেকে যেগুলো লাইনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু স্কিপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো তোমাকে অবশ্যই 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 কি করতে হবে, অবশ্যই লাইনটা তোমাকে পড়তে হবে, লাইনগুলো পড়তে হবে। তারপর দেখো হিসাব বিজ্ঞানের আধুনিক ধারণা সম্বলিত প্রথম বইটির লেখক কে? লেখক হচ্ছে, আমরা আগেই বলছি যে ইতালীয় অধিবাসী গণিত শাস্ত্রবিদ ফাদার লুকা প্যাসিওলি। আমরা জানি হিসাব বিজ্ঞানের জনক কে? হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা প্যাসিওলি, মাথায় তাদের সবার আছে। তো আরেকটা কথা কেন দেখো, লুকা প্যাসিওলি তো জানি, কিন্তু কথা হচ্ছে দেখো যে লুকা প্যাসিওলি কিন্তু একটা বড় নাম আছে। কি বড় নাম দেখছো? যে ফ্রা লুকা বার্তোলোমিও দি প্যাসিওলি। কি বললাম? ফ্রা লুকা বার্তোলোম্বো দি প্যাসিওলি। সো অবশ্যই তোমাকে পুরো নামটা লুকা প্যাসিওলি জানতে হবে। অনেক সময় এখন পর্যন্ত যদিও আসেনি লুকা প্যাসিওলির সম্পূর্ণ নাম কি, এবছর আসতে পারে। ওকে, তো অবশ্যই আমরা যেহেতু অ্যাকাউন্টিং পড়তেছি, এখন অ্যাকাউন্টিং এর ফাদার যাই হচ্ছে অ্যাকাউন্টিং এর জনক, তার যদি পুরো নামটাই না জানি তাহলে কেমন হইলো? তো অবশ্যই তোমাকে কি করতে হবে, যে লুকা প্যাসিওলির পুরো নামটা তোমাকে অবশ্যই জানতে হবে। কি বললাম? ফ্রা লুকা বার্তোলোম্বো ডি প্যাসিওলি। ওকে, সো এটা ছিল আমাদের এই চ্যাপ্টার। এখান থেকে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্স কি হওয়ার সম্ভাবনা নাই। তো আমরা তোমাকে আরেকবার চলো পড়ে শোনাই। এবার একটু ফাস্ট পড়বো, হ্যাঁ, যেগুলো রিয়া করছে এগুলো ফাস্ট পড়বো। হিসাব বিজ্ঞান আধুনিক ব্যবস্থা সংবলিত বই, বইটির নাম কি? সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনাল। এটা বইটি প্রকাশিত কত সালে? 1494 সালে, এবং অ্যাকাউন্টিং দিবস পালিত হয় 10ই নভেম্বর। ওকে, নেক্সট কি বলছে? গণিতের উপর লিখিত 5টি অংশে বিভক্ত বইটির একটি অংশে কি করা হয়? দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। ওকে, তো অংশটির নাম কি ছিল? দি কম্পিউটার স্ক্রিপ্টাস। ওকে, তারপর হচ্ছে ওই বইটি কয়টা ছিল? এই যে পার্টটা দি কম্পিউটার স্ক্রিপ্টাস, 36টা অধ্যায় ছিল। ওকে, দেন দ্বিতীয় সংস্করণ কত হয়? 1523 সালে, এবং আধুনিক হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি ছিল একজন ইতালীয় গণিত শাস্ত্রবিদ, এবং কি তার পুরো নাম কি? ফ্রা লুকা বার্তোলোম্বো দি প্যাসিওলি। এটা হচ্ছে আমাদের লুকা প্যাসিওলির সম্পূর্ণ নাম। তো এই ছিল আমাদের এই স্লাইডটা। আমি তোমাদেরকে আরেকবার বলবো, স্লাইডটা তোমরা দেখে নাও 2 মিনিট। হ্যাঁ, স্লাইডটা দেখে নাও তোমরা যারা যারা দেখতেছো। ওয়েট, আমি কি করি, দেখে নাও স্লাইডটা। সো এখন কথা হচ্ছে আমরা কি করব, আমাদের এখন নেক্সট হচ্ছে, তার আগে নেক্সট স্লাইডটা দেখি চলো। সো এখন কি করলাম, যে টপিকগুলো বললাম, এখন ওই টপিকগুলো থেকে কি আসলে কি এমসিকিউ আসে? তো ওই জিনিসটা দেখি। হ্যাঁ, যে আমরা যে টপিকগুলো বললাম এতক্ষণ থেকে বললাম যে ভাইয়া আপনি তো বললেন যে ওই টপিকগুলো পড়ে ওখান থেকে ইম্পর্টেন্ট, তো টপিকগুলো থেকে কি আসলে এমসিকিউ আসে কিনা চলো দেখি। কি বলছে দেখো, যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? মনে আছে হিসাব বিজ্ঞানের দুইটা উদ্দেশ্য, একটা প্রাথমিক উদ্দেশ্য, একটা হচ্ছে মুখ্য বা প্রধান উদ্দেশ্য। দেন এমসিকিউ কি দেওয়া আছে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17 সেশন, 2021 2001-2 সেশন, 94-95, 92-93, 4টা। তারপর হচ্ছে দেখো ঢাকা অধিভুক্ত বিশ্ববিদ্যালয় 7 কলেজে, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সবগুলাতে এটা কি আসছে? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? আমি কি তোমাকে বলছি, আমার কথার সাথে কি তোমাদের মিল রয়েছে? অবশ্যই আছে। আমি যে স্লাইডগুলো দিছি তোমাদেরকে, একটা স্লাইড স্কিপ করার মতো না। তো কি বললাম যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? দেখো ঠিক আছে, অপশন কি আছে? সকল লেনদেন সঠিকভাবে রেকর্ড করা, আগ্রহী ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য দেওয়া, সরকারকে প্রদেয় করদায় নির্ণয় করা, একটি প্রতিষ্ঠানের নগদানের অবস্থা সম্পর্কে তথ্য দেওয়া, এবং হচ্ছে কি প্রতিষ্ঠানের লাভজনক দফাসমূহ চিহ্নিত করা। আমাদের সঠিক উত্তর কি? সঠিক হচ্ছে আগ্রহী ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য দেওয়া। তো মাথায় থাকবে ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কয়বার রিপিট করছে? 1 2 3 4বার। 4বার ঢাকা বিশ্ববিদ্যালয় রিপিট করছে, 3বার সে একমাত্র রিপিট করছে। প্রথমবার কখন আসছিল? 92-93 সেশনে। হ্যাঁ, 1992 এবং 93 সেশনে আসছিল, এটা আসছিল। তারপর রিপিট করছে দেখো 95-এ, তারপর হচ্ছে 1-এ, তারপর হচ্ছে 16-17-এ। তার মানে অনেক গ্যাপ ছিল। এখন কিন্তু লাস্ট ইয়ার গুলোতে আসেনি, তো এটা কিন্তু আসার সম্ভাবনা এবছর রয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা হয়তো অনেকে জানো, এবং অনেকে জানো না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন অনেক রিপিট করে। এবছরও কিন্তু প্রশ্ন অনেক রিপিট করছিল, যার ফলে কি হয়েছে,
পরীক্ষা কিন্তু আবার নিতে হয়েছে, পরীক্ষার কোশ্চেন কোয়ালিটি অনেক বাজে ছিল, দ্যাটস ওয়াই আবার এক্সাম নিতে হয়েছে এবং কোশ্চেনে কিছু ভুল ছিল। ওকে, সো আমি আবারও বলবো যে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন রিপিট করে বা সেম প্যাটার্নের প্রশ্ন করে, তো অবশ্যই তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা লাগবে। ওকে, তো দেখো আমরা কি বললাম, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে আগ্রহী ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য দেওয়া, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য বা প্রাথমিক উদ্দেশ্যটাও আসতে পারে। কি বললাম যে প্রাথমিক উদ্দেশ্য আসতে পারে, সো অবশ্যই আমাদেরকে উদ্দেশ্যটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো চলো আমরা নেক্সটটা পড়ি। এই যে দেখো আবার আসে, যে আমরা যে টপিকটা বলছি এটা কিন্তু টপিকের বাইরে ছিল না, এখানে ছিল না যে লিপিবদ্ধকরণের সঠিক ক্রম কোনটি। ঠিক আছে, আমি তোকে আবার বলছি যে লিপিবদ্ধকরণের যে সঠিক ক্রম কোনটা, তিনটা রয়েছে, একটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ এবং খতিয়ান স্থানান্তর। এটা হচ্ছে লিপিবদ্ধকরণের সঠিক ক্রম। তো কোথায় আছে দেখো, বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তর, এটা হচ্ছে কি লিপিবদ্ধকরণের সঠিক রূপ। তো এই যে এই তিনটা প্রসেসকে আমরা কি বলতেছি, হিসাব রক্ষণ নামে পরিচিত। হ্যাঁ, হিসাব রক্ষণ নামে এই তিনটা প্রসেস পরিচিত। কথায় মিল আছে, এটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রসেস থেকে আসছে, যেটা আমরা বললাম যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া কয়টা, হিসাব বিজ্ঞান প্রক্রিয়া তিনটা। কি কি? এটা হচ্ছে, তো আমরা আগেই বলছি স্লাইডে দেখাইছি হিসাব বিজ্ঞান প্রক্রিয়া তিনটা দেখাইছি, প্লাস হচ্ছে লিপিবদ্ধকরণের যে তিনটা প্রসেস ছিল সেই তিনটা প্রসেস দেখাইছি। তো অবশ্যই এখান থেকেও কিন্তু দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 16 সেশন এবং ঢাবি অধিভুক্ত উচ্চ বিদ্যালয় 21-22 সেশনে আসছিল, মানে রিসেন্ট আসছিল। তো অবশ্যই তোমাকে লিপিবদ্ধকরণ এবং অ্যাকাউন্টিং প্রসেস যে প্রথম স্লাইডটা আমরা করাইছি ওই স্লাইডটা তোমাকে অবশ্যই ভালো করে দেখতে হবে, স্কিপ করার কোনো সুযোগ নাই। আমি যে স্লাইডে আমার যে ইনফরমেশনগুলো রাখবো, এক একটা হচ্ছে কি, একটা হচ্ছে মাল, সরি ইনফর্মাল ওয়ার্ড, বাট এক একটা হচ্ছে মাল। এই জিনিসগুলো একটা স্কিপ করবা তো ধরা খাবো। অবশ্যই আমি যে স্লাইডে আমার যে জিনিসগুলো রয়েছে অবশ্যই 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 তোমাকে পড়তে হবে, কারণ তুমি যদি স্লাইডগুলো মিস করো তাহলে তোমার লাইফ বৃথা। ফ্রি ক্লাস দিচ্ছি, সুযোগ নাও, ফ্রি ক্লাস দিচ্ছি, সুযোগ নিয়ে নাও, ক্লাসগুলো ভালো করে করো, ঢাকা বিশ্ববিদ্যালয় টপ পজিশন করো, দেন আমাকে বলো থ্যাংক ইউ জামিল ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তো চলো নেক্সটটা দেখি কি বলছে। এই যে আবার চলে আসছে কি, যে দেখো এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কি ছিল, যে নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়। এটা কত আসলো, রাবি 22 সেশন আসলো। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয় 22 সেশনে কি আসলো, হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া কোনটি নয়। অ্যাকাউন্টিং প্রসেস থেকে কি প্রশ্ন আসছে? হ্যাঁ আসছে। সো দেখো চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ এবং যোগাযোগ। যোগাযোগ কি? যোগাযোগ তথ্য সরবরাহের সাথে রিলেটেড। তো দেখো এটা হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া, তার মানে যাচাইকরণ, যাচাইকরণ নামে হিসাব বিজ্ঞানের কোনো প্রক্রিয়া বা ধাপ নেই, দ্যাটস ওয়াই এটা আমাদের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা জাস্ট অ্যান্সার গুলো বলতেছি বিকজ আমি কিন্তু তোমাদেরকে প্রথম স্লাইডে করছি, যে এক্সপ্লেইন করে দিছি। তোমরা হচ্ছে চাইলে লাইভটা অবশ্যই রেকর্ডেড থাকবে, তোমরা চাইলে পরেও দেখতে পারো। ওকে, তো কি বললাম যে নিচের কোনটি হিসাব বিজ্ঞানের প্রক্রিয়ার ধাপ নয়, এটা হচ্ছে যাচাইকরণ, এবং এই যে এই তিনটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ধাপ। তারপর দেখো কি বলছে, যে লুকা প্যাসিওলি ছিলেন একজন কি, লুকা প্যাসিওলি ছিলেন একজন ইতালীয় গণিতবিদ। ইতালীয় গণিতবিদ কে ছিল? লুকা প্যাসিওলি। তো লুকা প্যাসিওলির পূর্ণ নামটা অবশ্যই জানতে হবে, এবং লুকা প্যাসিওলির বিখ্যাত বইয়ের নাম কি? সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। তার বইটা আবিষ্কার কত সালে হয়? 1494 সালে। অ্যাকাউন্টিং দিবস কত? 10ই নভেম্বর। ওকে, সো এইটা হচ্ছে আমাদের যে স্লাইডটা, বড় একটা স্লাইড বললাম, যে তোমাদের গ্যারান্টি দিলাম যে 100% এখান থেকে তুমি যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় এমসিকিউ পাচ্ছ। তো এখান থেকে কিন্তু ওই স্লাইডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমাকে ওই স্লাইডটা করতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি তোমাদের স্লাইডে যে জিনিসগুলো পড়াইছি ওগুলো কিন্তু একটা স্কিপ করার মতো না, ওগুলো সবগুলো থেকে কিন্তু এমসিকিউ আসছে। তো অবশ্যই তোমাকে ওই স্লাইডগুলো পড়তে হবে, ওই স্লাইডগুলো ভালো করে মুখস্থ করতে হবে। ওকে, তখন দেখো আরেকটা আসছে, সোজা কথা দে আমি যেটা বললাম যে হচ্ছে দোতরফা দাখিলা পদ্ধতির জনককে সবাই জানি যে হচ্ছে কত, লুকা প্যাসিওলি। হ্যাঁ, লুকা প্যাসিওলি কি? দোতরফা দাখিলা পদ্ধতির জনক। এটা কিন্তু দেখো আসছে কত সালে। এখন অনেকেই বলতে পারো ভাই লুকা প্যাসিওলি অ্যাকাউন্টিং এর জনক তো আমরা জানি, সিম্পল কোয়েশ্চেন। এক্সামে অনেক শিক্ষার্থী সিম্পল কোয়েশ্চেনে ভুল করে, তারা হুড়ার মাধ্যমে দেখো কি করবে, যে লুকা প্যাসিওলি লাগে ডেভিড জোন্স, বাহ নামটা কমন মনে হচ্ছে। আবার দেখবে যে হেনরি ফয়েল, এফ.ডব্লিউ. টেলর, এই দুটো নাম কিন্তু যারা আমাদের অ্যাকাউন্টিং এ বা ম্যানেজমেন্টে এই দুইটা নাম অনেক পরিচিত, হেনরি ফয়েল এবং হচ্ছে এফ.ডব্লিউ. টেলর। এফ.ডব্লিউ. টেলরকে আধুনিক ব্যবস্থাপনার জনক, এবং হচ্ছে কি হেনরি ফয়েল হচ্ছে, হেনরি ফয়েলকে আমরা বলছি ব্যবস্থাপনার জনক, সরি এফ.ডব্লিউ. টেলর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, এবং আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফয়েল। ওকে, সো এই দুইটা নাম কিন্তু আমাদের মনে থাকবে, পরে আমরা পরীক্ষা কি বলবো, দুতরফা দাখিলা পদ্ধতির জনক, এই দুটো একটা দাগাই দিব। সো আমি আবারও বলতেছি,
এক্সাম টাইমে কিন্তু অনেক সোজা জিনিসও মানুষ ভুল করে। সো তুমি সোজা বলে স্কিপ করে যাচ্ছ এমনটা না, তোমাকে সোজা জিনিসগুলো বেশি ভালো করে পড়তে হবে যাতে তোমার ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। তবে কি বললাম যে দ্রুততম দাগিলা পদ্ধতির জনককে? লুকা প্যাসিওলি। ওকে, এটা আমাদের অ্যান্সার। তো নেক্সট স্লাইডে কি বলছে? হ্যাঁ, এবার আমরা হচ্ছে প্রথমে অ্যাকাউন্টিং প্রসেসটা দেখে আমরা ওটা শেষ, ওই যে স্লাইডগুলো পড়ছে ওখান থেকে আমরা প্রশ্ন দেখলাম যে প্যাটার্নে কেমন কোন প্যাটার্নের প্রশ্ন আসতেছে। এখন আমরা নতুন টপিক শুরু করবো, ঠিক আছে? তারা 2 মিনিট ইয়া করে একটু জিরায় নি। হ্যাঁ, দেখি কি অবস্থা। তারা এখন সো আরেকটু, হ্যাঁ আরেকটু এখনো তোমার এখনো কিন্তু সুযোগ আছে যে আমরা লাইভ ক্লাসগুলো করতে তোমার তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও, ঠিক আছে? এগুলো অনেক কাজে লাগবে, আমি আবারও বলতেছি অনেক কাজে লাগবে। সো তোমরা যদি ক্লাসগুলো শেয়ার করো তোমাদের ফ্রেন্ডের সাথে, ওরা কিন্তু অনেক উপকৃত হবে। বিকজ আমি কিন্তু অনেক একটা টপিকও বাদ দেওয়ার মতো বলতেছি না, সবগুলো থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। সো শিক্ষার্থীরা যে সুযোগটা মিস করিও না, হ্যাঁ মিস করলে কিন্তু তোমার লস। তো মিস করার কোনো প্রশ্ন আসে না। চলো আমরা আর একটু শুরু করে দিই যে কি বলছে, যে আমাদের টপিক কি, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। হ্যাঁ, এবারে আমরা নতুন টপিক পড়বো। অ্যাকাউন্টিং প্রক্রিয়া তো আমরা পড়লাম, হিসাব বিজ্ঞান পরিচিতি বা অ্যাকাউন্টিং প্রসেস সম্পর্কে কিছু জানলাম। এবার হচ্ছে এটাও কিন্তু মুখস্থ পাঠ। হ্যাঁ, এটা আমাদের এখানে বোঝানোর কিছু নাই, আমরা জাস্ট একবার করে পড়বো যে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী 2 প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। হ্যাঁ, তো আমরা প্রথমে অভ্যন্তরীণ ব্যবহারকারী সম্পর্কে জানি। যারা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের সাথে জড়িত তাদেরকে আমরা বলতেছি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। মানে ভিতরে যারা, ভিতরে একটা প্রতিষ্ঠান আছে যেমন স্যাট একাডেমি। হ্যাঁ, স্যাট একাডেমি যারা অভ্যন্তরীণ, তা অভ্যন্তরীণ ভিতরে আমরা কাজগুলো করতেছি, পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করে তাদেরকে আমরা বলছি অভ্যন্তরীণ। আর যারা বাইরে কাজ করে বাহ্যিকভাবে যারা জড়িত তাদেরকে আমরা বলতেছি বাহ্যিক ব্যবহারকারী। ওকে, তো অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? দেখো, যে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিক, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অংশীদারগণ, কর্মকর্তাগণ, অন্তঃনিরীক্ষক, ব্যবস্থাপনা পরিচালক, অন্যান্য পরিচালকগণ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ঠিক আছে, এরা হচ্ছে অভ্যন্তরীণ কাজের সাথে প্রতিষ্ঠান রিলেটেড। আরেকবার দেখো, যে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিক, অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারগণ, কর্মকর্তাগণ, অন্তঃনিরীক্ষক, ব্যবস্থাপনা পরিচালক, অন্যান্য পরিচালকগণ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। তো এই যে এগুলা বললাম না, যে ব্যবহারকারীগুলো আমরা শেয়ার করতেছি না, অবশ্যই তোমাকে এই ব্যবহারকারীগুলো সম্পর্কে একটা ভালো করে মাথায় সেট করে রাখতে হবে। বিকজ এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে, যে বলতে পারে এরকম যে প্রশ্ন, যে কর্মকর্তাগণ কোন ব্যবহারকারী, অভ্যন্তরীণ নাকি বাহ্যিক, এরকম প্রশ্ন আসতে পারে। বা আসতে পারবে যে এরকম আসতে পারে এক মালিকানা ব্যবসার মালিক বাহ্যিক ব্যবহারকারী, তারপর হচ্ছে এরকম আসতে পারে কর্মকর্তা বাহ্যিক ব্যবহারকারী। নিচের কোন উক্তিটি সঠিক? আসতে পারে কর্মকর্তাগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী, তারপর এগুলো হচ্ছে ফলস ইনফরমেশন থাকবে, এবং বাকি তিনটা হচ্ছে তিনটা ফলস ইনফরমেশন থাকবে, একটা ট্রু ইনফরমেশন থাকবে। এরকম প্রশ্ন আসতে পারে। বা হচ্ছে কর্মকর্তাগণ কোন ব্যবহারকারী, অভ্যন্তরীণ না বাহ্যিক, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। আমরা কিন্তু একটা প্র্যাকটিক্যালি এমসিকিউ দেখবো, তাহলে বুঝতে পারবো। ওকে, তো মাথায় রাখবা যে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা কারা? এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিক, দেন হচ্ছে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অংশীদারগণ, কর্মকর্তাগণ, অন্তঃনিরীক্ষক, ব্যবস্থাপনা পরিচালক, দেন হচ্ছে অন্যান্য পরিচালকগণ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ওকে, তারপর দেখো আরেকটা আছে, আরো কিছু আছে, আরো কয়েকটা আছে অভ্যন্তরীণ ব্যবহারকারী কিন্তু এটা। হ্যাঁ, মহা ব্যবস্থাপক, বিক্রয় বিপণন ব্যবস্থাপক, মানব সম্পদ ব্যবস্থাপক, ভান্ডার ব্যবস্থাপক, অন্যান্য ব্যবস্থাপকগণ, সুপারভাইজার, ট্রেডার বা কোষাধ্যক্ষ এবং হচ্ছে প্রধান হিসাবরক্ষক। দেখো এগুলো কিন্তু হচ্ছে কোম্পানির ভিতরে মহাব্যবস্থাপক বা বিক্রয় বিপণন ব্যবস্থাপক, মানব সম্পদ ব্যবস্থাপক, ভান্ডার ব্যবস্থাপক, অন্যান্য মহাব্যবস্থাপক, সুপারভাইজার, ট্রেড, কোষাধ্যক্ষ, এগুলো হচ্ছে কি, এগুলো প্রতিষ্ঠানে সবসময় অভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করে। এগুলো বাইরে কাজ করে না, দ্যাটস আমরা কি বলতেছি, এগুলোকে অভ্যন্তরীণ ব্যবহারকারী। সো আমি আবারও বলতেছি, তোমাদেরকে এগুলো হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, না হলে কিন্তু তুমি পরীক্ষা ধরা খেয়ে যাবা। ঠিক আছে, তোমাকে আমি এটা বোঝানোর কিছু না এখানে, তোমাকে জাস্ট এখানে নিজে থেকে দেখতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে, মুখস্থ না, দেখলেই বুঝতে পারবে আসলে কোনটা অভ্যন্তরীণ। তুমি একবার বলতেছো যে মহাব্যবস্থাপক, ওকে মহাব্যবস্থাপক কে? প্রতিষ্ঠানের যে হচ্ছে প্রধান,
সে কি বাইরে কাজ করে না, অবশ্যই সে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপকের কাজ কি প্রতিষ্ঠানের ভেতর থেকে কাজ করা, প্রতিষ্ঠানকে পরিচালনা করা। তার মানে কি, এ হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যবহার করে। তারপর বিক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক কি করে, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কি করে, অভ্যন্তরীণ যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলোকে তারা বিক্রি করে। সো কি বললাম যে অভ্যন্তরীণ। তো এইভাবে জাস্ট থিওরি করে সিম্পল ভাবে নিজের ব্রেনে সেট করো, নিজেকে বোঝাও যে আসলে ভান্ডার ব্যবস্থাপককে, ভান্ডার ব্যবস্থাপক যে হচ্ছে টাকা পয়সা হচ্ছে প্রতিষ্ঠানের টাকা পয়সা নিয়ে কাজ করে ভিতরে প্রতিষ্ঠানে। সো এইভাবে নিজের ব্রেনে সেট করো যে আসলে তুমি নিজেকে বোঝাও যে আসলে কোনটা অভ্যন্তরীণ কোনটা বাহ্যিক, তাহলেই ক্লিয়ার হবে। তুমি যদি এখন বলো যে আমি মুখস্থ করবো, প্রধান বিষয়ক সুপারভাইজারগণ, অন্যান্য ব্যবস্থাপকগণ এগুলো হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, এভাবে হবে না ভাইয়া। এভাবে তুমি যতই চেষ্টা করো অ্যাডমিশনে তোমার পড়াশোনা অনেক বেশি, তুমি একটা সাগর, বুঝছো? তুমি যদি ভাবো যে আমি মুখস্থ করে একবার শেষ করে 15টা মুখস্থ করবো হয়ে যাবে, হবে না। 16 নম্বর চলে আসছে, আমরা এখানে 15টা পয়েন্ট রাখছি, 16 নম্বর একটা নতুন কিছু দিয়ে দিয়েছে, তখন কি ধরা খাই যাবো না? তো অবশ্যই তোমাকে আমি আবারও বলতেছি নিজের ব্রেনের সাথে খেলতে হবে। হ্যাঁ, কি বললাম যে মহাব্যবস্থাপকের কাজ কি, মহাব্যবস্থাপক হচ্ছে কি করতেছে, প্রতিষ্ঠানের ভিতরে কাজ করতেছে। তার মানে কি, তার মানে তার হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এভাবে নিজের ব্রেনকে বোঝাও, তাহলে মনে থাকবে। ওকে, এবার আমরা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী দেখবো। তো বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী দেখো কি আছে, বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী। ওকে, যারা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্তের জন্য নয় বরং ব্যক্তিগত বা অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য সরবরাহ করে, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে কি বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী। যারা প্রতিষ্ঠানের বাইরে সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে আমরা বলতেছি বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী। তো দেখো, কোম্পানির মালিকগণ, শেয়ার হোল্ডারগণ, কোম্পানির মালিকগণ বা শেয়ার হোল্ডারগণ কি প্রতিষ্ঠানের ভিতরে কাজ করে না, শেয়ার হোল্ডার জাস্ট কি করে, শেয়ার ক্রয় করে, বাকি কাজ হচ্ছে প্রতিষ্ঠানের মালিকই করে। প্রতিষ্ঠানের মালিক তো অনেকগুলা, জাস্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজ করে, কিন্তু এরা মালিকগণ হচ্ছে কি, মালিকগণ হচ্ছে আমাদের বাহ্যিক ব্যবহারকারী। তারপর হচ্ছে সম্ভাব্য অংশীদার, তারপর হচ্ছে কর্মচারীগণ। কর্মচারী আর কর্মকর্তা কিন্তু এক জিনিস না, হ্যাঁ মাথায় রাখবো, কর্মচারী আর কর্মকর্তা দুই জিনিসটা কিন্তু সেম না। তো এটা মাথায় রাখবা, কর্মচারী কর্মকর্তা কিন্তু তোমাকে কনফিউজ করবে। সো কর্মচারীগণ হচ্ছে কি বাহ্যিক ব্যবহারকারী এবং কর্মকর্তাগণ কি অভ্যন্তরীণ ব্যবহারকারী। মনে থাকবে, আশা করি মনে থাকবে। দেন কি বলছে দেখো, নিরীক্ষকগণ, অন্তঃনিরীক্ষকগণ কি হচ্ছে, অন্ত মানে ভিতরে, অন্তঃনিরীক্ষকগণ হচ্ছে বাহ্যিক অভ্যন্তরীণ ব্যবহারকারী, এবং নিরীক্ষকগণ কি, নিরীক্ষকগণ হচ্ছে আমাদের বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী। ওকে, মাথায় রাখবে, অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। এই যে এই দুইটা কনফিউজিং, অনেক কনফিউজিং, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। এই যে হচ্ছে অন্তঃনিরীক্ষক বা কর্মকর্তাগণ কি কোন ব্যবহারকারী, এরা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী, এবং কর্মচারীগণ এবং নিরীক্ষকগণ কি, এরা হচ্ছে আমাদের বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী। ওকে, তো তারপর দেখো, কর কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক কর্তৃপক্ষগণ, সরকার এবং বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা, তারপর শ্রমিকের সংঘ, এগুলো অবশ্যই আমাদেরকে বাহ্যিক ব্যবস্থা ব্যবহার করে। এবার দেখে বুঝতে পারতেছি যে কর কর্তৃপক্ষ, কর কর্তৃপক্ষ কারা, যারা হচ্ছে গভর্নমেন্ট রিলেটেড, তারা হচ্ছে কর নেয় প্রতিষ্ঠান থেকে। তারা কি প্রতিষ্ঠানের ভিতরে কাজ করে না, কখনই ভিতরে কাজ করে না, তারা হচ্ছে কি বাহ্যিক ব্যবহারকারী। ওকে, দেন নিয়ন্ত্রক, সরকার, বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা, তারপর শ্রমিক সংঘ, এগুলা কি প্রতিষ্ঠানের সাথে রিলেটেড না, এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের বাইরে রিলেটেড। তো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী। ওকে, সো শেষ। আরো কয়েকটা আছে দেখো, তারপর দেখো ব্যাংক বা ব্যাংকারগণ, ব্যাংক বা ব্যাংকিং প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড থাকে, অবশ্যই থাকে, বাট এটা বহিস্থ মানে বাহ্যিক ভাবে রিলেটেড থাকে। দেন হচ্ছে পাওনাদারগণ, দেন গ্রাহক বা ক্রেতাগণ, দেনাদারগণ, ক্রেতা গ্রাহক, ক্রেতা দেনাদার, পাওনাদার, তারপর হচ্ছে দেখো প্রতিযোগীগণ, কম্পিটিটরস, তারপর হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনাকারীগণ, দেন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, অনুসন্ধান কি বলছে, অনুসন্ধানকারী বা গবেষকগণ, দেন হচ্ছে অন্য যে কোনো ব্যক্তি বা জনগণ, সাধারণ জনগণ, এগুলোকে আমরা বলতেছি কি বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী। সো এই যে এই স্লাইডে কিন্তু এই যে এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিকজ অবশ্যই তোমাকে জানতে হবে। আমি আবারও বলতেছি যে তুমি মুখস্থ করে টাল পাবে না, বিকজ 30টা এখানে দেওয়া আছে, 15টা বহিস্থ এবং 15টা অভ্যন্তরীণ। তো তুমি মুখস্থ করে তাল পাবে না। আমি আবারও বলতেছি তোমাকে ব্রেনের সাথে খেলতে হবে, তোমার ব্রেনকে বোঝাইতে হবে যে আসলে কোনটা বহিস্থ, কোনটা বহিস্থ এবং কোনটা অভ্যন্তরীণ। যদি তোমার ব্রেনকে বোঝাতে পারো তাহলেই হয়ে যাবে। ব্রেনকে না বোঝাতে পারলে কিন্তু যতই মুখস্থ করো কিচ্ছু হইতো না। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কথা, যেগুলো তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। তো আমরা তোমাদেরকে স্লাইডটা একটু দেখার সুযোগ করে দিই, তোমার নিজে থেকে দেখো, দেখলে বুঝতে পারবা। আমি একটু 1 মিনিট টাইম নিই, হ্যাঁ দেখো তোমরা।
সো স্টুডেন্টস, আমাদের কি হচ্ছে ক্লাস শেষ। হ্যাঁ ক্লাস শেষ না, আমি তো মজা করলাম। হ্যাঁ আরো টপিক আছে। সো দেখো এবার প্রশ্ন আসছে। হ্যাঁ এবার খেলা হচ্ছে কি যে ভাই আপনি যে এতক্ষণ আমাদেরকে অভ্যন্তরীণ বহিস্থ মানে মাথা খারাপ করে দিলেন এতগুলা পড়ায়। সো এখান থেকে কি এমসিকিউ আসে? দেখো এমসিকিউ কি আসছে কিনা দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয় 2011-12 সেশন আসছে যে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে, অভ্যন্তরীণ যারা হচ্ছে প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ রিলেটেড প্রশ্ন করে মানে ভিতরে কাজ করে তাদেরকে আমরা বলতেছি হচ্ছে কি অভ্যন্তরীণ ব্যবহারকারী। তো দেখো এখানে কি আছে, শেয়ার হোল্ডারগণ, কর্মচারী, হচ্ছে ট্রেড ইউনিয়ন এবং সরকার, এই তিনটা এই যে এই চারটা আছে। একটা কথা আরেকটা বলি, যেখানে দেখো 5টা অপশন রয়েছে। বলে ভাইয়া 5টা অপশন কেন, আপনি কি আমাদেরকে একটা মজা করে আমাদেরকে দিচ্ছেন? না ভাই, আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5টা অপশন থাকতো, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় একটু ভালো হয়েছে, দ্যাটস ওয়াই তোমাদেরকে 4টা অপশন দিচ্ছে। তা ভালো জিনিস। আগে 5টা অপশন থাকতো বেশি কনফিউজিং করতো, তো এখন একটু কনফিউজিং থেকে কম করছো, বিকজ এখন রিটেন দিচ্ছে তো একটু, এই জন্য আমাদের উপর দয়া করছে আর কি, যে না 5টা অপশন দিলে বাচ্চাদের মাথা খারাপ হয়ে যায়, 4টা দিই। ওকে, সো দেখো কি বলছে। আমি কি বললাম যে শেয়ার হোল্ডারগণ, কর্মচারী এবং ট্রেড ইউনিয়ন এবং সরকার, এই চারটা হচ্ছে কি, এই চারটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী। এবং কি, এবং দেখো যে ব্যবস্থাপকগণ, ব্যবস্থাপনা, হ্যাঁ ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনা হচ্ছে আমাদের বাহ্যিক অভ্যন্তরীণ ব্যবস্থাপনা কি, কালিটা অন্য একটা দিদি। ব্যবস্থাপনাগণ হচ্ছে কি, ব্যবস্থাপনাগণ হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং শেয়ার হোল্ডারগণ, কর্মচারী এবং সরকার এবং ট্রেড ইউনিয়ন, তো এই তিনটা হচ্ছে আমাদের বাহ্যিক এবং ব্যবস্থাপনাগণ হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী। সো এইরকম কিন্তু প্রশ্ন আসতে পারে, তুমি যদি না জানতে যে এটা হচ্ছে, ক্লিয়ার করে দিই তারপর তোমাকে আরেকটু ইনফরমেশন দিই, যে তুমি যদি না জানতা যে কর্মচারী বা কর্মকর্তার মধ্যে ডিফারেন্স, কর্মচারী হচ্ছে অভ্যন্তরীণ এবং কর্মকর্তা হচ্ছে কি, কর্মকর্তা হচ্ছে কি, কর্মকর্তা হচ্ছে অভ্যন্তরীণ এবং কর্মচারী হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। সো তুমি যদি এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে না পারো তাহলে কিন্তু কি হইতো, তুমি কিন্তু কর্মচারী গিয়ে দাগাই দিত। তো ওই জন্য আমি আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার মাইন্ডের সাথে খেলবে, অপশন দিবে প্রশ্ন সোজা, বাট এমন ভাবে অপশন গুলো ঘুরায় বাঁচাই দিবে যে মনে হবে এও অ্যান্সার, বিও অ্যান্সার, সিও অ্যান্সার। সো এইরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সিম্পল থাকে, জাস্ট সিম্পলের মধ্যে কি বলে গর্জিয়াস। আমার এক দাদা বলছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অনেক ইজি, তো আমরা মজা নিতাম যে দাদা তো হাঁকা হাঁকা বলছে, কি সব বলছে, এসব আমার পছন্দ না। তো আমি যখন প্রশ্নে পরীক্ষা অ্যাটেন্ড করতে গেছি তখন আমি দেখছি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অনেক ইজি, অনেক ইজি। তো তোমাকে জাস্ট তোমার মাথাটা একদম ক্লাম করে সেটাকে শান্ত করে তোমাকে দেখতে হবে যে আসলে কি চাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে পারো তুমি ভালো করতে পারবা। ঢাকা বিশ্ববিদ্যালয় সোজা, চান্স পাওয়া খুব একটা কঠিন না, বুঝছো, খুবই সোজা। জাস্ট তোমাকে কি করতে হবে, ইংলিশে পাস করতে হবে, অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট ভালো নাম্বার পেতে হবে। বাংলাতেও তুমি মনে করো বাংলাতেও সাদা এমপি পেয়ে যাবো। ওকে, বাংলা কোশ্চেন খুব একটা ইজি হয় না। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভয় হচ্ছে, প্রধান ভয় হচ্ছে যেটাকে বলতেছে ইংলিশ। তুমি ইংলিশে পাস করতে পারলেই শেষ, চ্যাপ্টার ক্লোজ। অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্টে আমাদের ফলো করো, তাহলেই তোমরা টপ করতে পারবে। ওকে, সো আমরা বুঝলাম যে আসলে প্যাটার্নটা কেমন, অভ্যন্তরীণ বা বাহ্যিক ব্যবহারকারী, যে আমরা 15টা করে দেখলাম, এখান থেকে কিভাবে প্রশ্ন আসছে দেখছো, এটা হচ্ছে আমাদের টপিক। সো আমি তোমাদেরকে আবারও বলবো যে তোমার ব্রেনকে প্রশ্ন করবা যে শেয়ার হোল্ডারগণ অভ্যন্তরীণ না বাহ্যিক, নিজের ব্রেনকে বোঝাও, ব্রেনকে বোঝাতে পারলেই তোমার হবে, মুখস্থ করতে হবে না। ওকে, চলো আমরা নেক্সটটা দেখি। সো আমাদের আরেকটা নতুন টপিক আসছে যে হিসাব নিকাশের ভিত্তি। হ্যাঁ, এটা একটু ভালো করে বুঝবা, হিসাব নিকাশের ভিত্তি। হিসাব নিকাশের ভিত্তি কয়টা? দুই প্রকার। হ্যাঁ, হিসাব নিকাশের ভিত্তি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লাল কালি দিয়ে, হ্যাঁ যেহেতু সবুজ দেওয়া আছে। তো হিসাব নিকাশের ভিত্তি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বকেয়া ভিত্তিক হিসাব নিকাশ, আর একটা হচ্ছে নগদান ভিত্তিক হিসাব নিকাশ। হ্যাঁ, বললাম বকেয়া ভিত্তিক হিসাব নিকাশ এবং নগদান ভিত্তিক হিসাব নিকাশ। তো চলো আমরা বুঝি যে আসলে বকেয়া ভিত্তিক হিসাব নিকাশ কি। তো আমরা হচ্ছে আগে থিওরিটা পরে পড়ি, আগে আমরা ক্লিয়ারলি বুঝি। হ্যাঁ, বকেয়া ভিত্তিক হিসাব নিকাশ কি? বকেয়া ভিত্তিক হিসাব নিকাশ হচ্ছে তুমি যখন কোনো লেনদেন তোমার হচ্ছে অর্জিত হচ্ছে, বা আয় ব্যয় যখন সংগঠিত হচ্ছে, বা আয় যখন অর্জিত হচ্ছে, তখনই তোমাকে লিখতে হবে। উপর দিয়ে যাচ্ছে না মাথার, আমরা এক্সাম্পল গেলে বুঝতে পারবো। হ্যাঁ, আমরা কি বললাম যে বকেয়া ভিত্তিক হিসাব নিকাশ হচ্ছে তোমার ব্যয় যখন সংগঠিত হচ্ছে এবং বা আয় যখন অর্জিত হচ্ছে, ডাজন্ট ম্যাটার তুমি নগদে পাচ্ছ বা না বাকিতে থাকতেছে, যখন তোমার সংগঠিত হচ্ছে তখনই আমরা ওটাকে বলতেছি বকেয়া ভিত্তিতে। এবং
নগদান ভিত্তিতে কি, নগদান ভিত্তিতে মনে করো তোমার লেনদেন ব্যয় সংগঠিত যে আজকে, এবার তুমি টাকা পে করছো আজকে, আজকে কত তারিখ, আজকে ধরো 20 তারিখ, 21 তারিখ, আজকে 21 তারিখে তোমার আজকে লেনদেন তুমি করছো, কিন্তু তুমি টাকা পাচ্ছ কত তারিখে, 25 তারিখে, তখন তোমাকে নগদান ভিত্তিতে কি লিখতে হবে, 25 তারিখে তোমাকে নগদান ভিত্তিতে কাউন্ট করা হবে। বাট তুমি যখন বকেয়া ভিত্তি ফলো করবা, তো বকেয়া ভিত্তিতে তোমার যখন আজকে লেনদেন হয়েছে, মানে আজকে টাকা পাইছো না পাইছো ডাজন্ট ম্যাটার, তোমার আজকেই সেই টাকাটা খাতায় লিখতে হবে। এটা হচ্ছে আমাদের বকেয়া ভিত্তি। তো কি বললাম যে বকেয়া ভিত্তি হচ্ছে এমন ভিত্তি যে ভিত্তি তুমি আয় ব্যয় যখন সংগঠিত হচ্ছে বা আয় যখন অর্জিত হচ্ছে তখনই লিখতে হবে। বাট নগদান ভিত্তিতে কি, যেহেতু নগদান ভিত্তি হচ্ছে কি, নগদান ভিত্তি যেহেতু নগদ বুঝতে পারতেছি, মানে নগদ যেদিন পাবা লেনদেনটার কাজ, যেদিন তুমি নগদ পিক করতেছো বা নগদ আয় হচ্ছে, যেদিন নগদ টাকা পাচ্ছ সেই দিন তোমাকে নগদান ভিত্তি ফলো করতে হবে। ওকে, সো দেখো এখানে আশা করি তোমার নগদান এবং বকেয়া ভিত্তিটা তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, তারপর দেখো যেখানে কি বলছে, বৃহদাকার ব্যবসা প্রতিষ্ঠান হিসাব নিকাশ বকেয়া ভিত্তিতে প্রতিষ্ঠিত। বৃহদাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো কারা ফলো করে, বকেয়া ভিত্তি ফলো করে। এবং ক্ষুদ্রাকার ব্যবসা প্রতিষ্ঠান কি করে, ক্ষুদ্রাকার ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে কি করে, এরা হচ্ছে নগদান ভিত্তি ফলো করে। সিম্পল জিনিস। হ্যাঁ, বৃহদাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি করে, বকেয়া ভিত্তি ফলো করে, এবং ক্ষুদ্রাকার ব্যবসা প্রতিষ্ঠান কি করে, নগদান মানে নগদান ভিত্তি ফলো করে। ঠিক আছে, তারপর দেখো এখানে আরেকটা প্রশ্ন আসছে যে আইএফআরএস বা আন্তর্জাতিক নীতিমালা বা গ্যাপ, আমেরিকান নীতিমালা উভয় ক্ষেত্রে কি করে, এরা হচ্ছে বকেয়া নীতি ফলো করে। হ্যাঁ, আইএফআরএস এবং গ্যাপ এই দুইটা হচ্ছে কি করে, দুইটা কিন্তু অ্যাকাউন্টিং এর আন্তর্জাতিক সংস্থা। তো এরা হচ্ছে, এটা আমেরিকান, এটা হচ্ছে আন্তর্জাতিক। আইএফআরএস হচ্ছে, আইএফআরএস কি, আইএফআরএস হচ্ছে আন্তর্জাতিক নীতিমালা এবং গ্যাপ হচ্ছে আমেরিকান নীতিমালা। উভয় কিন্তু কি করে, বকেয়া ভিত্তি ফলো করে। এবং নগদান ভিত্তি কিন্তু আইএফআরএস বা গ্যাপ সাপোর্ট করে না, এটা ফলো করে না। কি বললাম মাথায় রাখবে। হ্যাঁ, গ্যাপ এবং আইএফআরএস সমর্থন করে বকেয়া ভিত্তিকে, এবং হচ্ছে নগদান ভিত্তিকে কিন্তু আইএফআরএস বা গ্যাপ কেউ ফলো করে না বা কেউ এটা গুরুত্ব দেয় না। তো এটা হচ্ছে, এটা ক্লিয়ার রাখবে। হ্যাঁ, ক্লিয়ার কেন রাখতে বলতে তুমি এমসিকিউ দেখলে বুঝতে পারবে। ওকে, তো কি বললাম যে বকেয়া ভিত্তি হচ্ছে কি, বকেয়া ভিত্তি হচ্ছে যেদিন তোমার ব্যয় হচ্ছে বা যেদিন তোমার আয় অর্জিত হচ্ছে, ডাজন্ট ম্যাটার তুমি নগদে পাইছো কিংবা বাকিতে রাখছো, তোমার লেনদেন যেদিন হয়েছে সেই দিনে তোমাকে লিখতে হবে। এবং নগদান ভিত্তিতে কি, ব্যয় তোমার সংগঠিত হয়েছে বা যখন তুমি নগদ টাকা পাইছো তখন তোমাকে লিখতে হবে। সিম্পল। ওকে, ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি, এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, দেখো আগে পড়ো, ভালো করে পড়বা, মনোযোগ দিয়ে। একটি কাপড়ের দোকানে নভেম্বর 30 তারিখে 1 লক্ষ টাকার কাপড় বিক্রয় করা হয়। প্রশ্নটা অনেক বড় দেখতে মনে হচ্ছে না, বাট অনেক ইজি। হ্যাঁ, অনেক ইজি, কিচ্ছু নাই এখানে, কিচ্ছু নাই। কি বললাম যে একটি কাপড়ের দোকানে নভেম্বর 30 তারিখে 1 লক্ষ টাকার একটি কাপড় বিক্রি হয়। সিম্পল। ওকে, গট ইট। দেন বলতেছি কি, সংশ্লিষ্ট খরিদ্দারকে ডিসেম্বরের 5 তারিখে বিবরণী পাঠানো হয়। ওকে, বিবরণী পাঠাইলাম। দেন ডিসেম্বরের 10 তারিখে এই সংক্রান্ত একটি চেক গ্রহণ করা হয়। 10 তারিখে চেক গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, কি বললাম, 30 তারিখে লেনদেন সংগঠিত হয়েছে, 5 তারিখে একটা বিবরণী পাঠানো হয়েছে এবং 10 তারিখে চেক গ্রহণ করা হয়েছে। ওকে, তাহলে হচ্ছে আইএফআরএস অনুযায়ী আয় চিহ্নিতকরণ নীতি অনুসরণ করে যখন কখন 1000 টাকা অর্জিত হয়েছে। মানে সিম্পল কথা যে বলতেছি আইএফআরএস, তো আমরা জানি যে সিম্পল জিনিস যে আইএফআরএস এবং গ্যাপ ফলো করে কোন নীতি, কোন ভিত্তি, একটা হচ্ছে বকেয়া ভিত্তি, বকেয়া ভিত্তিকে ফলো করে আইএফআরএস এবং গ্যাপ। তো এটা ইজি কথা। তো বকেয়া ভিত্তিকে ফলো করতেছে কে, আইএফআরএস এবং হচ্ছে গ্যাপ। তো এখন আমরা জানি যে বকেয়া ভিত্তি কি, বকেয়া ভিত্তিতে হচ্ছে লেনদেন যেই দিন সংগঠিত ওই দিন আমার লিখতে হবে, ডাজন্ট ম্যাটার আমার নগদ পাইছি কিনা। তো এটা প্রশ্ন কিন্তু এটাই বলছে। হ্যাঁ, দেখো কি বলছে, দোকানটি আইএফআরএস অনুযায়ী আয় চিহ্নিতকরণ নীতি অনুসরণ করে। তার মানে হচ্ছে কি, তাহলে কখন 1 লক্ষ টাকা অর্জিত হয়েছে বলে গণ্য হবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 17 এবং 18 সেশনে আসছিল। ওকে, 17-18 সেশনে এটা আসছিল। তো জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? এখন আমরা অ্যান্সারটা তোমাদের ক্লিয়ার করব যে কেন এটা হয়েছে। এটা অ্যান্সার কত, আমাদের অ্যান্সার হচ্ছে 30 তারিখ। হ্যাঁ, 30 নভেম্বর। কেন 30 নভেম্বর? বিকজ এটা হচ্ছে বকেয়া ভিত্তি ফলো করছে। তো আমি তোমাদেরকে আগেই বলছি বকেয়া ভিত্তি যেই দিন ব্যয় সংগঠিত হচ্ছে ওই দিনেই কাজ। তাহলে আমাদের কাজ কখন হয়েছে, যে কাপড়ের দোকানে নভেম্বর 30 তারিখে কাপড় বিক্রি হয়েছে, 30 তারিখে কাপড় বিক্রি করা হয়েছে, মানে ব্যয় আমাদের 30 তারিখে সংগঠিত হয়েছে, মানে আয় যে 30 তারিখে সংগঠিত হয়েছে। দ্যাটস আমরা কি বলবো, এই নীতিটাকে আমি ফলো করতেছি হচ্ছে বকেয়া নীতি। বিকজ এখানে আইএফআরএস রিলেটেড আছে, আইএফআরএস এবং গ্যাপ ফলো করে কাকে, বকেয়া ভিত্তিকে আইএফআরএস ফলো করে, বকেয়া ভিত্তিকে আইএফআরএস এবং গ্যাপ উভয় ফলো করে। তার মানে এখানে আইএফআরএস দেখে আমরা বুঝতে পারছি যে আসলে আমাদের কি করতে হবে, বকেয়া ভিত্তি ফলো করতে হবে। এবং আমরা জানি যে বকেয়া ভিত্তি কি, বকেয়া ভিত্তি হচ্ছে যে ভিত্তিতে আমাদের ব্যয় বা আয় যেই যখনই সংগঠিত হবে তখনই আমাদেরকে ওইটা কাউন্ট করতে হবে। তার মানে দেখো আমাদের কাউন্ট হচ্ছে 30 তারিখ
এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। এখন কোশ্চেন আছে ভাইয়া, যদি এটা আমাদের বকেয়া ভিত্তি না হয়ে নগদান ভিত্তি হতো তখন কি হতো? তখন আইএফআরএস কথা থাকতো না। হ্যাঁ, যদি আমাদের এটা নগদান ভিত্তিতে বলতো তখন আইএফআরএস কথাটা থাকতো না, এবং অ্যান্সার কি হইতো? অ্যান্সার হইতো হচ্ছে আমাদের কত রে? অ্যান্সার হচ্ছে কোথায় চেক কবে ইয়া করছে? 10ই ডিসেম্বর। হ্যাঁ, 10ই ডিসেম্বর একটি চেক গ্রহণ করা হয়। 10ই ডিসেম্বর চেক গ্রহণ করা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হইতো যদি এটা নগদান ভিত্তি হইতো। বাট যেহেতু না আইএফআরএস রিলেটেড আছে, আইএফআরএস যেহেতু রিলেটেড আছে এবং আইএফআরএস ফলো করে হচ্ছে বকেয়া ভিত্তিকে, তো দ্যাটস আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের নভেম্বর 30। তো আশা করি ক্লিয়ার হয়েছে। সিম্পল জিনিস, জাস্ট মাথায় সেভ করো, ইজি করে ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার হোক। কিছু কিছু টপিক আছে মুখস্থ না, কিছু কিছু কনসেপ্ট আছে তোমাকে ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না রাখলে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে সবগুলো কিন্তু মুখস্থ বিদ্যা দিবে না, কিছু কিছু তোমাকে হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, এই প্রশ্ন কিন্তু ইয়াদে আসতে পারে, রিটেনে আসতে পারে। রিটেন যেহেতু 1 মার্ক করে, তো এই প্রশ্নটা তুলে দিল, দিয়ে বললো যে কত সালে তারিখ, কত তারিখ হচ্ছে, তো অপশন না দিয়ে বললো যে কত, অ্যান্সার হচ্ছে আমাদের 30 নভেম্বর। ওকে, তো সিম্পল জিনিস, জাস্ট মাথায় কাউন্ট সেভ করে রাখো, তাহলে ভালো হবে। ওকে, এখন আমরা হচ্ছে আমাদের আজকে থিওরি শেষে আমরা কয়েকটা এমসিকিউ সলভ করবো, সলভ করে আমাদের ক্লাসটা ক্লোজ করে দেবো। ঠিক আছে, শোনো, লাইভ ক্লাস আমি তোমাদেরকে যে ইয়াগুলো দিচ্ছি, অ্যাসেটগুলো দিচ্ছি, তো এগুলো কিন্তু একটাও হেলাফেলা জিনিস না। হ্যাঁ, এগুলা একটা শোনা, তোমাকে যেগুলো আমি থিওরিগুলো বোঝাচ্ছি ফ্রি ক্লাসে, এর থেকে ভালো সার্ভিস আর কেউ দিবে না ভাই, বুঝছো? তো তোমাকে আমি বলতেছি তুমি এই ক্লাসগুলা শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডের সাথে। যদি এখন আমাদের শেষের দিকে আসছি, তো তোমার অবশ্যই তোমার ক্লাসটা শেষ করার পর যদি তোমার কোনো ফ্রেন্ডের কাজে লাগতে পারে, তো অবশ্যই তাদের সাথে শেয়ার করে যে ভাইয়া ক্লাস নিছে, ভাইয়া ক্লাসটা দেখ, হয়তো তোমার ভবিষ্যৎ বা কি বলতেছি তোমার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে এই একটা ক্লাসের মাধ্যমেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি কঠিন না, বুঝছো? তোমার প্রস্তুতি যদি গোছালো হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কখনোই কঠিন ব্যাপার না। আমি আবারও বলতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন কিন্তু খুব ইজি করে। তো তোমাকে অবশ্যই প্রথম টার্গেট রাখতে হবে, তোমাকে ইংলিশে পাস করতে হবে। তুমি যদি ইংলিশে পাস করতে পারো, তাহলে বাকি সাবজেক্টগুলোতে আমি তোমাকে হেল্প করবো। অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্টে জাস্ট একটু পড়বা। 36-এর মধ্যে 36 পাওয়ার ক্যাপাবিলিটি থাকে স্টুডেন্টদের, যে এত সোজা এমসিকিউ হয়। মনে রাখবা, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্টে মোটামুটি সবাই ভালো মার্ক করে। যারা টপ করে তারা মনে করে কত হয়, 34-35 পায় বা 36 পায়। কিন্তু যারা মনে করে একটু মিডিয়াম লেভেল আছে, তারা কিন্তু মনে করে 28, 29, 30 পাচ্ছেই। তো অবশ্যই তোমাকে এই যে এখানে ফেল হওয়া যাবে না, এখানে তোমাকে অবশ্যই টার্গেট রাখতে হবে যে 32 পাওয়ার, 32, 34 টার্গেট রাখতে হবে। নাম্বার মিস করলেই কিন্তু তোমার ধরা খেয়ে যাবে, তোমার র্যাঙ্ক কিন্তু পিছিয়ে যাবে। আর একটা টার্গেট কি, ইংলিশে পাস করা। ইংলিশে বেসিক ক্লিয়ার না থাকলে সিম্পল ভাবে ইংলিশ পড়ো, কিভাবে পাস করা যায়, কিভাবে পাস করতে পারবা সেটা প্ল্যান করো। ওকে, সো আর না বলি, এখন চলো আমরা অ্যাকাউন্টিং যেহেতু পড়তেছি, ইংলিশ নিয়ে কথা না বলি। ঠিক আছে, কি বলছে দেখো, সাধারণত ডেবিট ব্যালেন্স থাকা হিসাবগুলো কোনগুলো? হ্যাঁ, সাধারণত ডেবিট ব্যালেন্স কোনগুলো হয়? আমরা এটা হচ্ছে একটা ইয়াং এক্সপ্লেনেশন দেই। হ্যাঁ, সোজা জিনিস দেই, সব এবং হচ্ছে আদম। হ্যাঁ, তো আমরা হচ্ছে এটা কি বললাম, ডেবিট ব্যালেন্স কোনগুলো হয়? সাধারণত ডেবিট ব্যালেন্স হিসাবগুলো কোনটা? এটা সব। হ্যাঁ, সম্পদ, ব্যয় এবং উত্তোলন। সোজা টেকনিক যে কোন হিসাবগুলো সাধারণত ডেবিট ব্যালেন্সের? সম্পদ, ব্যয়, উত্তোলন। দেখো সম্পদ, ব্যয়, উত্তোলন কোথায় আছে? সম্পদ, উত্তোলন এবং ব্যয়। তো এটা হচ্ছে আমাদের টেকনিক, যে কোন হিসাবগুলো ডেবিট হয় সেটা হচ্ছে সম্পদ, ব্যয় এবং উত্তোলন। এই প্রশ্নটা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে সম্পদ, ব্যয়, উত্তোলন। এই 3টা টেকনিক মনে রাখলেই তোমার এটা আর কখনো ভুলের সম্ভাবনা থাকবে না। তার প্রশ্ন আসতে পারে এরকম যে কোন হিসাবগুলো সাধারণত ক্রেডিট ব্যালেন্স হয়, তাহলে আমরা কি বলবো? আদম, আয়, দায়, মূলধন। আয়, দায়, মূলধন কি হয়? মালিকানা সত্ত্ব, আদম। তো এই 2টা টেকনিক মনে রাখলে কিন্তু তোমার একটা প্রশ্ন কিন্তু সলভ হয়ে যাচ্ছে। দেখো, যে প্রশ্নটা আমরা পড়তেছি, যে প্রশ্নটা আমরা আলোচনা করছি, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 21-22 সেশন আসছে, 14-15 সেশন আসছে, তারপর হচ্ছে 99-2000 সেশন আসছে, রাবি 22 সেশন আসছে, জাবি হচ্ছে 18-19 সেশন আসছে। তো কি প্রশ্ন কি এখানে কি বললাম যে এখানে কি স্কিপ করার মতো জিনিস না? স্কিপ করার মতো জিনিস না। কতবার আসছে দেখছো, ডেবিট ব্যালেন্স আসছে, ক্রেডিট ব্যালেন্স গুলো আমরা দেখাইনি, বাট ক্রেডিট ব্যালেন্সটা আসছে। তো অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। সম্পদ, ব্যয়, উত্তোলন হচ্ছে ডেবিট ব্যালেন্স হয়, আদম, আয়, দায়, মূলধন ক্রেডিট ব্যালেন্স হয়। মনে রাখিও, হ্যাঁ, টেকনিকটা মনে রাখলে কিন্তু হবে। তারপর কি বলছে দেখো, বিপরীত সম্পত্তি কোন জেড প্রকাশ করে? তো আমরা জানি সম্পত্তি কি জেড প্রকাশ করে? সম্পত্তি হচ্ছে ডেবিট জেড প্রকাশ করে। সম্পত্তি, তাহলে বিপরীত সম্পত্তি কি করবে? বিপরীত সম্পত্তি হচ্ছে ক্রেডিট জেড প্রকাশ করবে। মনে থাকবে, সম্পত্তি কি করে? সম্পত্তি হচ্ছে
ডেবিট জেড প্রকাশ করে, তাহলে বিপরীত সম্পত্তি কি করবে? বিপরীত সম্পত্তি হচ্ছে ক্রেডিট জেড করবে। তো দেখো তোমাদের একটা সোজা কথা মনে মাথায় রাখবে, হ্যাঁ। তো কি বলছে দেখো, সম্পদ ব্যয়, ঠিক আছে, সম্পদ ব্যয় কি করে? ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, হ্যাঁ। সম্পদ এবং ব্যয় কি করে? ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। যখন এটা অপোজিট হবে তাহলে বিপরীত সম্পদ বা বিপরীত ব্যয় কি করে? বিপরীত সম্পদ বা বিপরীত ব্যয় হচ্ছে ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। মাথায় রাখবে, বিপরীত মানে উল্টা, বিপরীত মানে হচ্ছে উল্টা। তো দ্যাটস ওয়াই কি বলবো, সম্পদ এবং ব্যয় হচ্ছে ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, তার মানে বিপরীত সম্পত্তি বা ব্যয় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। ঠিক সেম ভাবে আয় দায় মালিকানা সত্ত্ব কি প্রকাশ করে? ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। কিন্তু যখন বিপরীত আয় দায় বা মালিকানা সত্ত্ব হবে তখন কি হবে? সেটাকে তখন আমরা বলবো হচ্ছে এটা হচ্ছে আমাদের ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। মাথায় রাখবে যে আয় দায় মালিকানা সত্ত্ব কি করে? আয় দায় মালিকানা সত্ত্ব হচ্ছে ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। কিন্তু যখন আমরা কি বলবো বিপরীত বলবো তখন সেটাকে বলবো ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। সিম্পল, যেটা জিনিসটা করতেছে ওর অপোজিট, অপোজিট মানে অপোজিট, ঠিক আছে। সম্পদ ডেবিট ব্যালেন্স প্রকাশ করতেছে, অপোজিট কি? ক্রেডিট ব্যালেন্স। ওকে, তো অ্যান্সার কি পাইলাম? যে বিপরীত সম্পত্তি কি ধরনের জেড প্রকাশ করে? অ্যান্সার হচ্ছে আমাদের ক্রেডিট ব্যালেন্স। তো আশা করি বুঝতে পারছো। নেক্সট দেখো, এবার কি আসছে যে ভাইরাল প্রশ্ন, হ্যাঁ। এই প্রশ্নটা এটা এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি আসে যে তুমি নিজে বিরক্ত হয়ে যাবে, বলে এই এটা এত কেন আসে, এত কেন আসে, এত কেন আসে। তো দেখো কি বলছে যে অবচয় সঞ্চিতি, হ্যাঁ। অবচয় সঞ্চিতি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 12টা সেশন আসছে, রাবিদের 17-18তে আসছে, বরিশাল বিশ্ববিদ্যালয় 15-16 সেশন আসছে, তারপর পুঞ্জীবিত অবচয় সেম প্রশ্ন 21-22 সেশন আসছে। আরো দেখবা তুমি এটা প্রশ্ন একটু জাস্ট ঘুরাই দিছে, নাম সেম অ্যান্সার সেম। আরো দেখবা তুমি 8-9 জায়গায় এই প্রশ্ন আসে, 8-9 জায়গায়। তো এটা ক্লিয়ার রাখো, এখান থেকে কিন্তু আবার সম্ভাবনা আছে, এটা আসবে, আবার আসবে, আবার আসার সম্ভাবনা অনেক বেশি। তো তোমাকে অবশ্যই এটা জানা রাখবে যে পুঞ্জীবিত অবচয় কি। পুঞ্জীবিত অবচয় সঞ্চিত হচ্ছে, দেখো আমরা ব্যাখ্যাটা পড়ি আগে। অবচয় সঞ্চিতি বা পুঞ্জীবিত অবচয় সংশ্লিষ্ট সম্পদ হিসেবে হ্রাস প্রকাশ করে, হ্যাঁ। সংশ্লিষ্ট সম্পদ আয় এটাকে বিপরীত সম্পদ বলে। তো কি বললাম যে অবচয় সঞ্চিতি কি করতেছে? সম্পত্তি হ্রাস করে, হ্যাঁ। সম্পত্তি আমরা একটা ইয়া করতেছি যে আমাদের সম্পত্তি একটা আছে, সম্পত্তি আস্তে আস্তে আমাদের কমতেছে, বাট এটাকে আমরা কাউন্ট করতেছি, নিজের নিজের মাইন্ডে কাউন্ট করতেছি। একটা সম্পদ কিনছি কত দিয়ে? মনে করো একটা সম্পদ কিনছি 10,000 টাকা দিয়ে, ঠিক আছে। তো এটা প্রত্যেক বছর 1,000 টাকা করে আমাদের কিয়া করতেছে, 1,000 টাকা করে আমাদের সম্পদের ভ্যালুটা কমে যাচ্ছে প্রত্যেক বছর। 5 বছর পর আমাদের সম্পদের ভ্যালু কত হবে? 5,000 টাকা, এবং অবচয় সঞ্চিত আমাদের কত হয়েছে? 5,000। ওকে, তাহলে কি বললাম? সম্পত্তির এটা একটা সংশ্লিষ্ট সম্পদ হিসাবে হ্রাস প্রকাশ করে, তাই এটাকে আমরা বলতেছি বিপরীত সম্পদ, হ্যাঁ। তো বিপরীত সম্পদকে প্রতি হিসাবও বলা হয়। তো দেখো কি বলছে যে অবচয় সঞ্চিত একটি কি, একটি হচ্ছে কি, এটা হচ্ছে বিপরীত সম্পদ আছে, একটি সম্পদ কোনটা সম্পদ হিসাব, হ্যাঁ। এটাকে আমরা বলতেছি কন্ট্রা সম্পদ হিসাব বা বিপরীত সম্পত্তি হিসাব বা প্রতি হিসাব। তিনটা নাম আছে, হ্যাঁ। কন্ট্রা সম্পদ হিসাব, প্রতি হিসাব, প্রতি হিসাব, আর একটা হচ্ছে বিপরীত সম্পদ হিসাব, হ্যাঁ। মাথায় রাখবে, ঠিক আছে। দেখো এটা কিন্তু তিনটা নাম আছে, কন্ট্রা সম্পদ হিসাব, দেন হচ্ছে প্রতি হিসাব এবং বিপরীত সম্পত্তি হিসাব। ওকে, তো এই তিনটা হচ্ছে আমাদের বিপরীত সম্পত্তির নাম। আর তিনটা নাম, হ্যাঁ, তিনটা নাম কি বললাম? কন্ট্রা সম্পদ হিসাব, প্রতি হিসাব এবং বিপরীত সম্পত্তি হিসাব। তো কি বললাম যে অবচয় সঞ্চিত হচ্ছে কি? অবচয় সঞ্চিত হচ্ছে কন্ট্রা হিসাব বা প্রতি হিসাব বা বিপরীত সম্পদ হিসাব। এই তিনটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আমি তোকে যেহেতু বললাম কেন এই তিনটা দেখাইলাম, বিকজ এই তিনটা অবশ্যই কিন্তু আসছে, হ্যাঁ। কিন্তু নাম ঘুরাইছে, এই তিনটা নাম কিন্তু ঘুরাই বাঁচা, এই তিনটা নামই থাকে, প্রতি হিসাব থাকে, বিপরীত সম্পদ থাকে বা কন্ট্রা হিসাব। তুমি দেখবা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন সলভ করবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তখন দেখবা যে এটা কতবার আসে। এই জন্য আমি তোকে এক্সপ্লেনেশন সহ এখানে বুঝাই দিচ্ছি। তো আশা করি তুমি বুঝতে পারছো জিনিসগুলো আসলে কতটা ইম্পর্টেন্ট। এই জিনিস এই এমসিকিউটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিকজ এখান থেকে কিন্তু অনেকবার প্রশ্ন আসছে, আবার আসার সম্ভাবনা রয়েছে, হ্যাঁ। থিমটা ক্লিয়ার রাখো, এটা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, স্লাইডটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আশা করি হইছে। তারপর দেখো কি প্রশ্ন আছে, অনুপার্জিত আয়, হ্যাঁ। এটা আরেকটা যে আমি তোমাদেরকে যে এমসিকিউ গুলো কিন্তু দেখাইছি না, এমসিকিউ গুলো কিন্তু প্রত্যেক বছর তুমি যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যাও চলে আসে। অ্যাকাউন্টিং এ আর কি দিবে, যেগুলো হচ্ছে অ্যাডমিশনে ঘোরা উল্টায়, এক জিনিসে ঘোরা উল্টায় দেয়, প্রত্যেক বছর এক জিনিস ঘোরা উল্টায় দেয়। সেকেন্ড টাইম এই জন্য একটু ভালো করে, বুঝছো, যারা পড়াশোনা ভালো করে সেকেন্ড টাইম তারা কিন্তু ভালো দিতে পারে। তো এই জন্য বলবো যে অ্যাকাউন্টিং এর ঘোরা, অ্যাকাউন্টিং এর সাইকেলটা আছে না, ঘোরা পেঁচে এক জিনিসে আছে, জাস্ট তোমাকে বেসিক ক্লিয়ার রাখতে হবে। কি বলছে দেখো, অনুপার্জিত আয় কি? তবে জানি যে অনুপার্জিত আয় কি? অনুপার্জিত আয় হচ্ছে দায়। কি বললাম? অনুপার্জিত আয় হচ্ছে দায়। বিকজ কি করছে আমরা,
আয়টা আমরা হচ্ছে আয় দেওয়ার আগে টাকা নিয়েছে, বাট এখন সেবা দেয়নি দেশ থেকে, আমরা বলতেছি কি অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় কি? অনুপার্জিত আয় হচ্ছে দায়। আমি আবারও বলি, সাপোজ মনে করো তুমি একটা কোম্পানির কাছ থেকে কিনছো, বলছো আমি তোমাকে সেবা দিব, তোমাকে টাকা দাও, তোমার কাছে 10,000 টাকা নিয়ে নিছো, বাট এখন সেবা দেয়নি, 150 টাকা কি বলছি আমরা? 150 টাকা আমরা বলছি দায়। কি বললাম আবার শুনো, যে তুমি একটা কোম্পানির কাছ থেকে টাকা নিছো, বলছো যে ভাই আমি তোমাকে সেবা দিব, বা তুমি তোমাকে সেবা দাওনি বা টাকা নিয়ে নিছো, 150 টাকা কি বলছি আমরা? অনুপার্জিত আয়। তো আমরা কি বললাম? অনুপার্জিত আয় দায়। যখন আমরা ওটাকে সেবা দিয়ে দেবো তখন সেটা আমাদের আয় কনভার্ট হবে, আয় কনভার্ট হওয়ার আগে সেটাকে আমরা কি বলছি? দায়। ওকে, তো দেখো কি বলছে ব্যাখ্যা, যে অনুপার্জিত আয় বলতে ওই আয়কে বোঝায় যা উপার্জিত বা অর্জিত হয়নি কিন্তু অগ্রিম গ্রহণ করা হয়েছে। অগ্রিম গৃহীত আয়ের ফলে বহিস্থ পক্ষের নিকট দায়বদ্ধ সৃষ্টি হয় বলে এটি হচ্ছে একটি দায়। যেটা আমি তোমাকে এক্সাম্পলের সাথে বুঝাইলাম, যে তুমি একটা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছো যে ভাই আমি তোমাকে সেবা দিব, কিন্তু তুমি সেবাটা দেওনি, তার আগে টাকা নিছো, তার আগে টাকা নিয়ে নিছো এবং কি করছো? টাকাটা দেওয়ার পর আসো বলতে আমি তার কাছে দায়বদ্ধ। যখন তুমি তাকে সেবাটা দিবা তখন তোমার আয়টা হবে, আয়টা তখন তোমার আয় কাউন্ট হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি সেবা দিচ্ছ না তখন সেটাকে আমরা দায় হিসেবে কাউন্ট করতেছি। তো কি হইলো? যে অনুপার্জিত আয় হচ্ছে দায়। তো এই প্রশ্নটা কিন্তু দেখছো, আসল জিনিসটা তোমাদেরকে দেখাই নেই। এই প্রশ্নটা কিন্তু ঢাবি, দেখো ঢাবিতে আসছে 3-4 সেশনে, 5-6 সেশন, দেখো রিপিট মারছে, দেখছো 3-4ও মারছে, আবার 5-6ও মারছে। এবার চবিতে দেখো 21-20-21 আসছে, তারপর হচ্ছে 17-18 আসছে, বরিশাল 14-15 আসছে। তো দেখো আমি বলি যে ঢাবি কিন্তু কাউকে ফলো করে না, বাট ঢাবিকে কিন্তু সবাই ফলো করে। কি বললাম? ও ঢাবিকে আবার সবাই ফলো করে মানে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন প্যাটার্ন আছে না, ওই কোশ্চেন প্যাটার্ন কিন্তু সব বিশ্ববিদ্যালয় ফলো করে, বাট ঢাবি কিন্তু কারো কোশ্চেন প্যাটার্ন ফলো করে না। আমি আবারও বলতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আসছে, যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে, এটা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় আসছে। দেখো 5-6 সেশন আসছে না, 3-4 সেশন আসছে। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি করছে? 20-21 এটা মারছে, আবার 17 কি করছে? 17-18 মারছে। আবার দেখো বরিশাল বিশ্ববিদ্যালয়কে 14-15-তে মারছে। মানে সর্বপ্রথম এই প্রশ্নটা কে করছে? ঢাকা বিশ্ববিদ্যালয়। তো তুমি দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রশ্নগুলো করে না, সেগুলো কিন্তু আবার অন্যান্য বিশ্ববিদ্যালয় সেটাকে রিপিট মারে। তো দ্যাটস আমি তোমাকে বললাম কি, ঢাবি কাউকে ফলো করে না, বাট তুমি দেখবা যে ঢাবিকে সবাই ফলো করে। ঢাবি কি? ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবাই ফলো করে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্যাটার্নটা, তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে অবশ্যই তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্যাটার্নটা ভালো করে দেখতে হবে, বিকজ এই প্যাটার্নগুলোতে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় ফলো করে। ওকে, তো এটাই ছিল। নেক্সট কি বলছে? তো আমাদের আজকে কিন্তু লাইভ ক্লাস শেষ। হ্যাঁ, লাইভ ক্লাস শেষে একদম একেবারেই শেষ। তো আমাদের কি নেক্সট ক্লাস কি থাকবে? দেখো ডেট 23 আগস্ট আমাদের লাইভ ক্লাস থাকবে, সেটা হচ্ছে হিসাব সমীকরণ এবং লেনদেন বিশ্লেষণ। ঠিক আছে, এই যে চ্যাপ্টার আমাদের আছে, এই চ্যাপ্টারটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিকজ এখান থেকে প্রথম চ্যাপ্টার যেটা বললাম হিসাব বিজ্ঞান পরিস্থিতি, এখান থেকে যদি এমসিকিউ মিস হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, বা এখান থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে যাও বা এমসিকিউ যাও, মাস্ট 1 নাম্বার কমন পাবো, লিখে দিব এখান থেকে 100%। এই নেক্সট ক্লাস থেকে, নেক্সট যে লাইভ ক্লাসটা নিবো, এখান থেকে তুমি 100 তুমি হচ্ছে এমসিকিউ একটা কমন পাচ্ছ। তো তুমি এটা মিস করিও না ভাইয়া, এই ক্লাসটা মিস করিও না। আমি তোমাদেরকে এই ক্লাসে অনেক ইজিলি ম্যাথ বোঝাবো এবং তোমার ইজিলি হিসাব সমীকরণ সিম্পল ভাবে ক্লিয়ার করে দিব, যাতে করে তুমি 1 মার্ক বা 2 মার্ক ঢাকা বিশ্ববিদ্যালয় 100% কনফার্ম করতে পারবো। এবং গুচ্ছ বা রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এখান থেকে এমসিকিউ 100 আসবে। আমি যেহেতু তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তো অবশ্যই তোমার লাইভ ক্লাসটি করা উচিত। টাইম থাকবে 5টা। ওকে, তো 23 তারিখে দেখা হচ্ছে শনিবার, 23 তারিখ লাইভ ক্লাসটা হবে, তোমাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইল। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবা। 23 তারিখে লাইভ ক্লাস হচ্ছে কি আবার হিসাব সমীকরণ এবং লেনদেন বিশ্লেষণ, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।